তাহলে শুরু করতেছি আমরা ইনশাআল্লাহ। অলরেডি 10 মিনিট চলে গেছে আমাদের, 10 মিনিট পরে অন্তত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট হচ্ছে লাং অ্যাবসেস, চেস্ট পেইন, কাফ এগুলো। আর লাং ক্যান্সারটা দিল আলোচনা করতে হবে, এটা আলোচনা করব। লাং অ্যাবসেস করবেন কেমন? লাং অ্যাবসেস, লাং ক্যান্সার, চেস্ট পেইন, কাফ, ডিস্টোপিয়া এগুলো আজকে আলোচনার টপিকস। এর মধ্যে লাং অ্যাবসেসটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? লাং অ্যাবসেস বলতে কি বোঝাচ্ছে? বুঝেন অ্যাবসেস মানে বুঝেন না? মানে বাংলা যেটাকে আমরা ফোড়া বলে থাকি, যখন লাংসের মধ্যে হয় আমরা লাং অ্যাবসেস বলতে পারি। লাং অ্যাবসেস কেন হয় হঠাৎ করে? সবার তো হবে না, কাদের হয়ে থাকে? ডায়াবেটিক পেশেন্ট, অনেকদিন ধরে বেড রেস্টে আছে, হ্যাঁ, নড়াচড়া করতে পারে না। স্ট্রোক হলে যারা শুয়ে পড়ে থাকে, ঠিকমতো কাশিটাও উঠে গিয়ে যে ফেলবে সেটাও পারে না, অনেক সময় গিলে ফেলে, গলা থেকে যা সিক্রেশন বেরোয় গিলে ফেলে, অজান্তেই লাংসের মধ্যে ফুসফুসে চলে যায়, সেখানে গিয়ে ইনফেকশন হয়, অ্যাবসেস হয়ে যায়, ঠিক আছে? ব্রঙ্কাস, যেটা শ্বাসনালী ভাগ হয়ে ট্রাকে দুই পাশে দুইটা ব্রঙ্কাই হয়ে গেল না? ব্রঙ্কাসে যদি কোনো অবস্ট্রাকশন হয়, কোনো ফরেন বডিকে, বাড়িতে কোনো কিছু গিয়ে সেটাকে অবস্ট্রাকশন করে দিল, তো সেখান থেকে ইনফেকশনে লাং অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? হেমাটোজেনাস মানে রক্তের মাধ্যমে কোনো কারণে রক্তে ইনফেকশন ছড়ালো, সেই জীবাণু যদি লাংসে চলে যায় রক্তের মাধ্যমে, লাংসে তো ব্লাড সাপ্লাই আসে, তাই না? রক্তনালী লাংসে গিয়েছে না, তো সেই রক্তের মাধ্যমে জীবাণু লাংসে গিয়ে লাং অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? কোনো ফরেন বডির কারণে লাং অ্যাবসেস হতে পারে। অ্যালভিলাসগুলো যখন সবাই কাজ করতে পারে না, ওইটার কারণে হতে পারে। যেকোনো একটা প্যাথোলজি শুরু হলো, সেটা থেকে একটা পর একটা জটিলতা কমপ্লিকেটেড হতে হতে অ্যাবসেস ফর্মেশন হয়ে যেতে পারে, ঠিক আছে? এই হলো লাং অ্যাবসেস। এটা ডেফিনেশন এভাবে নাই, কজগুলো জানতে হবে যে কেন লাং অ্যাবসেস হচ্ছে, ঠিক আছে? তো এক নম্বরে বলতে পারেন যে ইনফেকশন। ইনফেকশন। দুই নম্বরে বলতে পারেন যে অ্যাসপিরেশন, মানে ওই যে বললাম অসচেতনার কারণে অজান্তে গিলে ফেলে, নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে? অ্যাসপিরেশন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তার লেখাগুলো যা আসতেছে যে আমরা পরিষ্কার ভাবে লিখতেছি, যে আপনাকে হয়তো আপনার ওখানে কোনো সমস্যা হবে, ঠিক আছে? লেখা তো ঠিক আছে। হ্যাঁ, স্যার বোঝা যাচ্ছে না। ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, ব্রঙ্কাসে যদি কোনো অবস্ট্রাকশন হয়, ঠিক আছে? হেমাটোজেনাস মেটাস্টেসিস। হেমাটোজেনাস মেটাস্টেসিস তুলে ফেলেন এগুলো। যে কোনো কারণে ইনফেকশন হতে পারে, সরাসরি লাংসে হতে পারে, শরীরের অন্য জায়গা থেকে রক্তের মাধ্যমে ছড়াতে পারে, যেটা বললাম যে অ্যাসপিরেশন, তাই না? পানি খাচ্ছে, হঠাৎ করে ভুলক্রমে আমাদের এটা কাশি চলে আসে না, কারণ লাংসের দিকে যেতে নেওয়া হয়, ঠিক আছে? তো এমন কোন রোগী যে স্বাভাবিক এই প্রক্রিয়াটা নাই, নিয়ন্ত্রণ হয় না, চলে যায় লাংসের দিকে, ঠিক আছে? তার অ্যাসপিরেশন হতে পারে, হ্যাঁ, অজ্ঞান হয়ে আছে, কমাতে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাবধান, তার হতে পারে ফুসফুসে চলে যেতে পারে। ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, আমি বললাম যে আমাদের যে ট্রাকিয়া, যেটা শ্বাসনালী, তাই না, এটা দুই ভাগে হয়ে যাচ্ছে না, দুইটা লাংসে গিয়ে, এখানে একটা লাংস, এখানে একটা লাংস ধরেন, ঠিক আছে? তো এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, ঠিক আছে,
এখানে কোনো অবস্ট্রাকশন হয় সেখান থেকেও ছড়াতে পারে, লাং অ্যাবসেস হতে পারে। স্যার নিচে লাস্টেটা হচ্ছে হেমাটোজেনাস মেটাস্টেসিস, রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়া। হেমাটোজেনাস, হেমাটোলজি বলি না, হেমাটোজেনাস। NOUS। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেমাটোজেনাস মেটাস্টেসিস, রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। 5 নম্বরে লেখেন স্প্রেড ফ্রম লোকাল স্ট্রাকচার। স্প্রেড ফ্রম লোকাল স্ট্রাকচার, লোকাল মানে লাংসের মধ্যে যা কিছু আছে, ঠিক আছে। অ্যালভিওলে একটা বললেন আপনি, ওখানে তো রক্তনালীও আছে, তাই না? ওখানে আরো যা যা আছে, লসিকা গ্রন্থি থাকতে পারে, লিফ নোড সাপ্লাই থাকতে পারে, এবং লাংসের আশেপাশে মেডিস্টেম যেগুলো থাকে, হাইলাইন লিফ নোড বলেন, যা স্ট্রাকচার গুলো থাকে, সেখান থেকে কোনো সমস্যা ইনফেকশন লাংসে ছড়ায় গেল, মানে লাংসের লোকালি আশেপাশে কোনো স্ট্রাকচার থেকে ইনফেকশন যদি লাংসে ছড়িয়ে পড়ে, তো সেটা বলছে স্প্রেড ফ্রম লোকাল স্ট্রাকচার, ঠিক আছে। হেমাটোজেনাস স্প্রেড হতে পারে রক্তের মাধ্যমে, আর হচ্ছে লোকাল স্ট্রাকচার থেকে স্প্রেড হতে পারে। মোটামুটি এই কারণে লাং অ্যাবসেস হতে পারে, ঠিক আছে। মুছে ফেলবো। স্যার মানে অ্যাবসেস, স্যার অ্যাবসেস শব্দটা মানে কি? লাংস অ্যাবসেসটা কি? লাং মানে কি আপনি বলেন, আমি অ্যাবসেস মানে বলতেছি। হ্যাঁ বলেন আপনি, লাংস মানে বলেন। হ্যাঁ লাংস, লাংস তো মনে করেন ফুসফুসের ক্ষেত্রে হয়। ফুসফুসের ফোড়া, লাংস মানে ফুসফুস, ঠিক আছে। তো ফোড়া, ফুসফুসে ফোড়া, হ্যাঁ পারতেছেন তো। তো অ্যাবসেস যখন হয় মানে এই জায়গায় ইনফেকশন হলো, ঠিক আছে। ইনফেকশন হয়ে যদি সঠিক সময় চিকিৎসা না হয়, তো আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে হতে ওটা একসময় হয় কি, এভাবে একটা প্রাচীর দিয়ে ঘিরে একটা, এই প্রাচীর ঘেরা একটা এমন একটা জিনিস পরিণত হয় যেটার ভিতরে কিছু কিছু পানি থাকে, হ্যাঁ, আর কিছু কিছু বাতাস টাইপের থাকে। তো লাংসের মধ্যে যেটা হয়, ওই অ্যাবসেস হলে, লাংস তো আমাদের লাংস তো দুই পাশে দুইটা, তো তো ধরেন যে কোনো এক জায়গায়, আপার লোবে হতে পারে, মিডল লোবে, লোয়ার লোবে, যে কোনো জায়গায় হতে পারে। তো ইনফেকশন, আমি বললাম যে ইনফেকশনের মাধ্যমে হোক বা অ্যাসপিরেশনের মাধ্যমে হোক, কোনোভাবে একটা কারণে যদি ইনফেকশন সেখানে হয়, সঠিক সময় চিকিৎসা হলো না, এটাকে অবহেলা করা হলো, তো দেখা গেল সেখানে আস্তে আস্তে এটা একটা প্রাচীর ঘেরা অবস্থা পরিণত হয়ে কিছু পানি জমে আর কিছু বাতাস থাকে, ঠিক আছে। এটাকে আমরা অ্যাবসেস বলতেছি, লাং অ্যাবসেস। বুঝেছেন? আশা করি বুঝেছেন। ইনফেকশন টিউমার কি? স্যার অনেকে ধূমপান করলে লাংসের মধ্যে সমস্যা হয় না? হ্যাঁ অনেকের, না আপনারও হবে, আমারও হবে হয়তো। এটা তুলেছেন কিনা বলেন কজ, তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচারে চলে যাব। বলছি স্যার। ধূমপান করলে হ্যাঁ লাংসের সমস্যা হয়, ওই যে অ্যাবসেস না, ক্যান্সার হয়ে যেতে পারে সরাসরি, ঠিক আছে। ডেইলি 15-20টা বিড়ি টানে, সিগারেট খায়, স্যার 10 স্প্রেড বছর ফ্রম খেয়েছে, 20 লোকাল, বছর। স্প্রেড ফ্রম লোকাল স্ট্রাকচার মানে কি বোঝাচ্ছে? আলোচনাটা কিছু দূর আগায়, হ্যাঁ, তারপরে কোশ্চেন করলে ভালো হবে। যদি আমার আলোচনার মধ্যে আপনার প্রশ্ন উত্তর না থাকে, তখন কোশ্চেন করলে ভালো হবে, না হলে এভাবে আলোচনা শেষ হবে না কখনো, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ কি হবে, একটা অ্যাবসেস, ইনফেকশন বললাম, তাই না? আমরা অবশ্যই জ্বর হবে, ঠিক আছে, জ্বর হবে। কোথায় অ্যাবসেসটা, কোথায়? লাংসে। কাশি হবে, তাই তো। কাফ হবে, কাফ হবে। আর কি হবে? মাঝে মাঝে রক্ত যেতে পারে, কিন্তু রেয়ারলি। এটা লেখার দরকার নেই, কাফ লেখেন প্রোডাক্টিভ স্পুরাম, ঠিক আছে, উইথ লার্জ অ্যামাউন্ট অফ স্পুরাম লেখেন, লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম, মানে কাশির সাথে সাথে খুব বেশি বেশি কফ বের হয়, ঠিক আছে, এবং সেটা ফাউল স্মেলিং। যদি জিজ্ঞেস করা হয় যে লাং অ্যাবসেসের যে কাশির সাথে স্পুটাম বের হয়, এটার কোন ধরনটা কি রকম, বলেন ফাউল স্মেলিং, খুব বাজে গন্ধ, ফাউল স্মেলিং। লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম বের হয়, ফাউল স্মেলিং সেটা, ঠিক আছে। ফিভার, কাফ, স্পুটাম, ফাউল স্মেলিং।
কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাবসেস হয়েছে 10 দিন 14 দিন হয়ে গেল, তখন আঙ্গুলের মধ্যে একটা পরিবর্তন হতে পারে, আঙ্গুলটা এভাবে উপরের দিকে উঁচু হয়ে যেতে পারে, ক্লাবিং বলি আমরা। হ্যাঁ, ডিজিটাল ক্লাবিং। ডিজিটাল মানে ওই ডিজিটাল না, আঙ্গুল বোঝাচ্ছি, ঠিক আছে? এক এক একটা ডিজিট, হ্যাঁ, আঙ্গুল। ডিজিটাল ক্লাবিং, ডিজিটাল ক্লাবিং, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো ডিজিটাল ক্লাবিং মানে কি? আমাদের আঙ্গুলের যে নেইলটা আছে না, নখ আর কি, হ্যাঁ, মনে করেন এই যে এখানে তাকে দেখেন, জি এই নেল গুলো অনেক সময় যে স্বাভাবিক যে প্লেন আছে আমাদের, দেখেন মাঝখান দিয়ে উঁচু হয়ে গেছে, ঠিক আছে? উত্তল অবতল পর্যন্ত না, জি উত্তল হয়ে যায়, জি বাঁকা হয়ে যায়, ঠিক আছে? ক্লাবিং বলতেছি আমরা। জি এই যে দুইটা নখ এভাবে করলে দেখবেন যে একটু গ্যাপ দেখা যায়, ঠিক আছে, দুই নেলের মাঝখানে। যখন ক্লাবিং জি হয় এই গ্যাপটা আর থাকে না, উঁচু হয়ে এটাকে ফিল আপ করে দেয়, ঠিক আছে? এটা আমরা ক্লাবিং বলতেছি। হেমোপটাইসিস বলছিলাম, এটা লিখতে পারেন, হেমোপটাইসিস। হেমোপটাইসিস সবসময় না, কখনো কখনো হয়, ঠিক আছে? তার লেখাটা আরেকটু বড় করলে ভালো হয়। আর একটু বড়, ঠিক আছে, হেমোপটাইসিস। ওকে, মানে হেমোপটাইসিস বুঝেন তো? টিউবারকুলোসিস কোন সময় বলেছিলাম, হ্যাঁ, কাশির সাথে রক্ত যাওয়া, হ্যাঁ, রক্ত বমি, হ্যাঁ, ভালো কথা। বমি বললে আবার এটা হেমাটেমেসিস হয়ে যায়। বমির সম্পর্ক খাদ্যনালীর সাথে, হ্যাঁ, আর হেমাপটাইসিস সম্পর্ক হচ্ছে কাশির সাথে, ঠিক আছে? যাক, ধরতে পেরেছেন, এটাই হলো কথা। একটা শব্দ লেখেন, প্লুরাইটিক চেস্ট পেইন। এই শব্দগুলো নতুন মনে হবে, কঠিন মনে হবে, কিন্তু জিজ্ঞেস করবেন না বুঝলে, হ্যাঁ। প্লুরাইটিক চেস্ট পেইন, PAIN বানানটা, হ্যাঁ। প্লুরাইটিক চেস্ট মানে লাংসের যে আবরণ, আমাদের ফুসফুসের পর্দা, প্লুরা বলি না, সেই প্লুরার মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারে, হ্যাঁ, মানে ওখানে যে ব্যথাটা হবে আমাদের মিলে ওই জায়গায় সমস্যা হওয়ার কারণে এটা প্লুরাইটিক চেস্ট পেইন বলি। এটা কখন হবে? লাংসের কাজ কি? শ্বাস প্রশ্বাস তো, তাই তো? শ্বাস নিব, যখন বড় হবে, প্রসারিত হবে, তখন এই ব্যথাটা ফিল হয়, প্লুরাইটিক চেস্ট পেইন বলতেছি আমরা। তো লাং অ্যাবসেস এটা হতে পারে, সবার না, কারো কারো, ঠিক আছে? মানে সিমটম আমরা ক্লিনিক্যাল ফিচার যা বলতেছি সবার যে সবগুলো হবে তা না, এক এক রোগী এক এক রকম ভাবে আসতে পারে, কারো এই 5টার মধ্যে 2টা থাকতে পারে, কারো 5টা থাকতে পারে, ঠিক আছে? এই সমস্যাগুলো মানে এই লক্ষণগুলো সাধারণত রোগী নিয়ে আসবে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে, ফিভার, কাফ উইথ লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম, ফাউল স্পেলিং, এই এতটুকু পেলে আমরা সন্দেহ করতে পারি লাং অ্যাবসেস, ঠিক আছে? আর বাকি ক্লাবিং যেটা 10 দিন 14 দিন পর্যন্ত রোগী কাশি, জ্বর এবং দুর্গন্ধ নিয়ে থাকবে না, আশা করি সচেতন হলে ডাক্তার দেখাবে, তাই না? তো এতদূর মানে 14 দিন পর্যন্ত গিয়ে আঙুলের যে পরিবর্তন হবে নেইলে নাও পেতে পারি সবার, ঠিক আছে? প্লুরাইটিক চেস্ট পেইন এবং পেইন তাকে তো বাসায় বসে থাকতে দিবে না, অবশ্যই ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে? আর যদি 2-1 বার রক্ত বের হয়, তারা আরো বেশি ভয় পাবে, আরো আগে যাওয়ার কথা, ঠিক আছে? এগুলো লক্ষণ, বুঝে ফেলবো? Okay. এগুলোকে সিমটম বলে, হ্যাঁ, মানে রোগীর মধ্যে যেগুলো ডাক্তার সহজে দেখা যাবে। আর সাইন বলে কোনগুলোকে? যেগুলো ডাক্তার রোগীর গায়ে হাত দিয়ে রোগীকে পরীক্ষা করে দেখবে, ঠিক আছে? এর মধ্যে এখানে একটা সাইন লিখে ফেলছিল, ক্লাবিং। ওটা রোগী বলবে না, অতটা বুঝবে না নিজের, ডাক্তার যদি চেক করে দেখবেন নখটা ফুলে গেছে, এটা ক্লাবিং বলে। এর মধ্যে রোগী জ্বর বলবে, কিন্তু আমরা ডাক্তার যখন টেম্পারেচার মেপে দেখবে, তখন দেখেছে ফারেনহাইট 100 হয়ে গেছে বা 101 হয়ে গেছে, তাহলে সাইনের মধ্যে কি পাবো? সাইনের মধ্যে একটা পাবো যে রেস্ট টেম্পারেচার, তাই না, যেটাকে ফিভার বলে, হ্যাঁ। আর কি? ক্লাবিং। আগের গুলোকে সিমটম লেখেন, সিমটম, আর এগুলো হচ্ছে সাইন। সিমটম আর সাইন মিলেই ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে? ডিজিটাল ক্লাবিং, রেস্ট টেম্পারেচার, ডিজিটাল ক্লাবিং। আর একটা ওয়েট লস হতে পারে পেশেন্টের, ওয়েট লস সবার হবে না, কারো কারো। রেজ টেম্পারেচার মানে ইনক্রিজ টেম্পারেচার, ডিজিটাল ক্লাবিং, আর হচ্ছে ওয়েট লস, পেশেন্ট ওজন কমে যেতে পারে, সবার না, ঠিক আছে, কারো কারো। তাহলে এরকম রোগীকে আমরা সন্দেহ করলে লাং অ্যাবসেস
একটা চেস্ট এক্সরে করাবো, হ্যাঁ, রক্তের পরীক্ষা দিব যে কোন ব্যাকটেরিয়া বা কি দিয়ে হচ্ছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ, ইএসআর করতে পারি, ইনফেকশন হলে ইএসআর চেঞ্জ হবে না, বাড়বে কমবে না, তো কমপ্লিট ব্লাড কাউন্ট, ইএসআর, চেস্ট এক্সরে, হ্যাঁ, স্পুটাম যেটা বেরোচ্ছে কফ, এটাও পরীক্ষা করার ব্যবস্থা আছে, কালচার বলে, হ্যাঁ, মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন, কালচার করলে বোঝা যাবে এটা কোন অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে, কালচার এন্ড সেন্সিটিভিটি, কোন ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে সেটা বোঝা যাবে, কোন এই ব্যাকটেরিয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত ওই অ্যান্টিবায়োটিক ওই রোগীর উপর কাজ করবে কিনা এটাও বোঝা যাবে, এটাকে কালচার এন্ড সেন্সিটিভিটি বলে, ঠিক আছে। তো লেখেন কমপ্লিট ব্লাড কাউন্ট ইনভেস্টিগেশন। কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে। এখানে ইএসআর লিখে ফেলেন। ইএসআর মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, আগে এটা শব্দটা ফুল মিনিং করেছি, হ্যাঁ। চেস্ট এক্সরে, হ্যাঁ, চেস্ট এক্সরে, স্পুটাম, কালচার সেন্সিটিভিটি, ব্লাড কালচার, এগুলো করতে পারি। স্পুটাম যেটা বের হয়, লার্জ অ্যামাউন্ট অফ ফাউল স্পিরিং স্পুটাম বললাম না, তো এটা কালচার এন্ড সেন্সিটিভিটি, হ্যাঁ, কালচার এন্ড সেন্সিটিভিটি, এটার মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন হলো জিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে, এগুলো করতে পারি। এস এর সাথে একটা সিআরপি লেখলেও লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। মেনলি কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্টে কি আশা করতে পারি আমরা, যে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোতে সাধারণত নিউট্রোফিল গুলো বেড়ে যায়, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল নাম শুনেছেন না, তো হোয়াইট ব্লাড সেলের মধ্যে কয়েকটা আবার আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ওই নিউট্রোফিলের লেভেলটা নরমালের চেয়ে বেশি হয়, তো যখন হোয়াইট ব্লাড সেল বেড়ে যায় সেটাকে আমরা লিউকোসাইটোসিস বলি, কারণ হোয়াইট ব্লাড সেলের আরেকটা হচ্ছে লিউকোসাইট, এটা বেড়ে গেলে লিউকোসাইটোসিস বলি। আর হোয়াইট ব্লাড সেলের মধ্যে যদি নিউট্রোফিল কম্পোনেন্টটা বাড়তেছে তখন এটাকে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বলতেছে, ঠিক আছে। কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা এটা পেতে পারি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ঠিক আছে। এসআর সিআরপি এগুলো বাড়বে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট এক্সরে, যেটা দেখানোর মতো আপনাদেরকে, আর বাকিগুলো যে মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন অফ স্পুটাম এবং কালচার এন্ড সেন্সিটিভিটি, এগুলো মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট করে। এই স্পুটামের স্যাম্পল নিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, ওরা এক্সামিনেশন করে এটাকে এই রিপোর্ট পাঠায়, ঠিক আছে। তো এটা হলে সুবিধা হয় কি, ওই ট্রিটমেন্টটা বেশি পারফেক্ট হয়, কোন ব্যাকটেরিয়া দিয়ে হলো এটা বোঝা গেল, এবং এই ব্যাকটেরিয়ার জন্য কোন অ্যান্টিবায়োটিক সুইটেবল সেটা বোঝা গেল, ঠিক আছে। আর এটা যদি সম্ভব না হয় তখন ডাক্তারের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছুটা এম্পিরিক্যাল বলে, মানে ধারণার উপর ভিত্তি করে তখন দিতে হয়। তো এটা করতে পারলে ট্রিটমেন্টটা রেশনাল হয়, জাস্টিফাইবল হয়, ঠিক আছে। স্যার কমপ্লিট ব্লাড কাউন্টের কি লিখছেন? কমপ্লিট ব্লাড কাউন্ট করবো তো, মানে কি কমপ্লিট ব্লাড কাউন্ট মানে কি, এখানে আমরা রেড ব্লাড সেল দেখবো, হোয়াইট ব্লাড সেল দেখবো, ইএসআর দেখবো, হিমোগ্লোবিন দেখবো, হোয়াইট ব্লাড সেলের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, হ্যাঁ, এই সবগুলো দেখবো, এই লেভেলগুলো ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়ে থাকে, ওই হোয়াইট ব্লাড সেলের যে নিউট্রোফিল আছে সেটা বেড়ে যায়, তো সেটা বেড়ে গেলে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বলি, ঠিক আছে। লেখা শেষ? জি। গুড। এখানে চেস্ট এক্সরেটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আমি দেখি একটা এক্সরে দেখাতে পারি কিনা ক্লাসের শেষের দিকে, হ্যাঁ। এবার আসেন ট্রিটমেন্ট কি করা যাবে, হ্যাঁ, লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট। পোস্চুরাল ড্রেনেজ বলে একটা শব্দ আছে, কেমন? পোস্চুরাল ড্রেনেজ বলে, আমি লিখবো এখানে,
সেটা হচ্ছে যে পোস্চুরাল বলতে রোগীর পজিশন বোঝাচ্ছি আমরা, ঠিক আছে? তো রোগীর লাং অ্যাবসেসটা লাংসের কোথায় সেটার উপর ডিপেন্ড করে রোগীকে বিভিন্ন পজিশনে রাখা হয়। মনে করেন রোগীর ডান পাশের লাংসে অ্যাবসেস, তাহলে রোগীকে বাম কাত হয়ে শোয়ানো হয়। আর যদি বাম পাশের লাংসে অ্যাবসেস, ডান কাত হয়ে শোয়ানো হয়, যাতে সহজে সেটা বের হয়ে আসে। যদি লাংসের উপরের দিকে হয় তাহলে একরকম ভাবে শুয়েও না বসেও না, সেমি প্রোন বলে যেটা আর কি, হ্যাঁ, মাথার বালিশ 2-3টা দিয়ে একটু উঁচু করে দিলে যে এরকম অবস্থা হয়, ঠিক আছে? আর যদি ভিন্ন লোকেশন হয়, পোস্টেরিয়র হয়, তখন আর একটু সামনের দিকে ঝুঁকাই দেয়। মানে অ্যাবসেসটা কোন লোকেশনে আছে সেটার উপর ভিত্তি করে রোগীকে বিভিন্ন পজিশনে বসানো বা শোয়ানো হয়, যাতে সহজে সেটা বের হয়ে আসে। এই অ্যাবসেসের মধ্যে যে জিনিসগুলো আছে, ফাউল স্পিনিং স্পুটাম গুলো, যে তরল গুলো জমে আছে, সেগুলো বের হয়ে যায়। এটাকে পোস্চুরাল ড্রেনেজ বলে, হ্যাঁ, মানে পোস্চার পজিশন চেঞ্জ করে করে বের করে দেওয়ার প্রচেষ্টা, এটাকে পোস্চুরাল ড্রেনেজ বলি আমরা, ঠিক আছে? এটা লেখেন শব্দটা ট্রিটমেন্টের মধ্যে, একটা হচ্ছে যে পোস্চুরাল ড্রেনেজ। ঠিক আছে, এরপরে আছে অ্যান্টিবায়োটিক থেরাপি আছে। সাধারণত ইনফেকশন গুলো যদি হয়ে থাকে লাং অ্যাবসেস, দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়, এই জন্য অ্যান্টিবায়োটিক থেরাপির একটা অপশন, ঠিক আছে? যদি কোনো কিছুতে কাজ না হয় তখন আবার সার্জারির অপশন আছে। আলট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড অ্যাসপিরেশন বলে, মানে একজন সোনোলজিস্ট, যিনি রেডিওলজিস্ট আলট্রাসোনো করেন, উনি আলট্রাসোনো করবে, আর একজন প্যাথোলজিস্ট, হ্যাঁ, উনি একটা নিডল ঢুকিয়ে ওখান থেকে বের করে আনবে তরলগুলো, ঠিক আছে? দুজন ডাক্তার লাগে এখানে, ঠিক আছে? বলে শেষের দিকে যদি পোস্টুরাল ড্রেনেজ অ্যান্টিবায়োটিক কোনো কিছুতে কাজ না হয় তখন ওই অপশনে যেতে হয় আমাদের, ঠিক আছে? তো আমরা সহজের মধ্যেই থাকি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের মধ্যে নিচে লেখলে দেখা যাবে তো, না থাকলে? হ্যাঁ, একটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিন, যেটা কো অ্যামোক্সিক্লেভ বলে, হ্যাঁ, কো অ্যামোক্সিক্লেভ। এই মিজান সাহেব, আপনার ওখান থেকে ডিস্টার্ব হচ্ছে। কো অ্যামোক্সিক্লেভ একটা অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? এরপরে স্যার কোঅ্যামাক্সিকিভ এটা কি স্যার কম্বাইন্ড নাকি? হ্যাঁ, এই যে অ্যামোক্সিসিলিন আছে তো, ওটার সাথে যখন ক্লাভুলোনিক অ্যাসিড যোগ করা হয় তখন সেটা কোঅ্যামোক্সিক্লেভ বলে। মূল অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, কিন্তু এটার কাজটাকে ফ্যাসিলিটেট করার জন্য, মানে ঠিকমতো কাজ করে এজন্য একটা ক্লাভুলোনিক অ্যাসিড নামে একটা অ্যাসিড এটার সাথে কম্বাইন করা হয়, তখন কোঅ্যামোক্সিক্লেভ বলে, ঠিক আছে? বানানটা ঠিক আছে কিনা একটু দেখেন তো, কোঅ্যামোক্সিক্লেভ। হ্যাঁ, এরপরে আরো দেয় মেট্রোনিডাজল দেওয়া যায় যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন সাসপেক্ট করে। যদি সিডোমোনাস ব্যাকটেরিয়া সন্দেহ করে তখন আবার ওই জেন্টামাইসিন দেওয়া যায়, ঠিক আছে? অ্যামিনোগ্লাইসাইড গুলো। কোঅ্যামোক্সিক্লেভ দেওয়া হয় 1.2 গ্রাম, 1.2 গ্রাম। আর মেট্রোনিডাজল, নিডাজল একটা। আর হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যামিনোগ্লাইকোসাইডের মধ্যে অনেকগুলো আছে, মূলত জেন্টামাইসিন দেওয়া যায় আর কি, গ্লাইকোসাইডস। মেট্রোনিডাজল 400 মিলিগ্রাম, এটা অনলি দেওয়া যেতে পারে, হ্যাঁ, 400 মিলিগ্রাম এটা অনলি। এটা অনলি মানে কি দিনে 3 বেলা আর কি, হ্যাঁ। মেট্রো যেটা 400, এটা অনলি দেওয়া যায়, ঠিক আছে? অ্যামিনোগ্লাইকোসাইড যেটা জেন্টামাইসিন, সবাইকে সবগুলো দেওয়া, মানে এটা হচ্ছে একটা কমন ফর্মুলা আর কি। যখন আমরা, কারণ লাংসের ভিতরে ওটা আবার পরীক্ষা করে তো সহজে দেখাও মুশকিল, সবার কালচার সেন্সিটিভিটিও করা সম্ভব হয় না, ঠিক আছে? তো সাধারণত যদি অ্যাসপিরেশন ধারণা করা হয় তো কোঅ্যামোক্সিক্লেভ দিয়ে শুরু করা হয়, ঠিক আছে? এগুলো জরুরি না, যদি জানতে পারেন বলতে পারেন, ভালো, খুশি হবে। ড্রাগের নাম মিস করা যাবে না, ঠিক আছে? এই 3টে ড্রাগ নাম বলতে পারলে এনাফ, ঠিক আছে? আর ব্র্যান্ড নাম তো আজকাল সার্চ দিলে পাওয়া যায়, ঠিক আছে? এগুলো আমার চেয়ে ভালো জানবেন আপনারা। শুরু করা হয় কোঅ্যামোক্সিক্লেভ দিয়ে। এরপর যদি ধারণা করা হয় বা প্রমাণ পাওয়া যায় পরীক্ষা করে যে
অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে, তখন এটার সাথে যোগ করা হয় এটা মেট্রো, ঠিক আছে। আরো যদি সন্দেহ করে যে ব্যাকটেরিয়া সিউডোমোনাস জাতীয় ব্যাকটেরিয়া, তখন এটা যোগ করা হয়, ঠিক আছে। তিনটার কম্বিনেশন চালানো হয়, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক থেরাপি মেইনলি পোস্টাল ড্রেনেজটা এটা দিয়ে কাজ হলে তো ভালো, ঠিক আছে। এটা দিয়ে যদি কাজ হয়ে যায়, বেশিরভাগ বের হয়ে যায়, তখন অ্যান্টিবায়োটিক বেশি এফেক্টিভ হয়। আর যদি ভিতরে থেকে যায় তখন অ্যান্টিবায়োটিক দিয়েও অনেক সময় ভালো হলে তো ভালো, আবার নাও ভালো হতে পারে। তখন আবার সার্জিক্যাল যে আলট্রাসোনো গাইডেড বা সিটি স্ক্যান গাইডেড অ্যাসপিরেশন বলে, একজন ইমেজিংটা করে আলট্রাসোনোটা করে, আরেকজন ওটা দেখে দেখে নিডল ঢুকিয়ে সিরিঞ্জের মতো করে বের করে নিয়ে আসে, ঠিক আছে। এগুলো ঝুঁকিপূর্ণ আবার বেশি, ঠিক আছে, সবাই পারে না, এক্সপার্ট মানুষ লাগে। আচ্ছা, একটা কথা, যে ওই যে দিলাম তো সব রোগী যে কাজ করে বলা মুশকিল, কারণ আমরা ধারণা করতেছি যদি সিউডোমোনাস দিয়ে হয় তাহলে এটা, যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা, রোগীর কন্ডিশন অনুযায়ী, হাইজিন অনুযায়ী, ঠিক আছে। যে মেডিকেলে ভর্তি আছে ওখানে একটা ব্যাপার থাকে, ঠিক আছে, কোন মেডিকেলে কোন জীবাণুগুলো বেশি, এগুলো মেডিকেলের গবেষণা করা থাকে, তো ওখানে ধারণা করতে পারে, ঠিক আছে। তো এরকম হলে যদি এগুলো দিয়ে শুরু করলো, যদি দেখে যে রোগীর উন্নতি হচ্ছে, তাহলে সেটা কন্টিনিউ হয়। আর যদি দেখে যে না হচ্ছে না, এবং রিপোর্টে যদি আসে যে আমরা যেই ব্যাকটেরিয়া ধারণা করে ওষুধ দিচ্ছি, রিপোর্টে আসলো আরেকটা, কালচারের রিপোর্টে আরেকটা আসলো, তখন চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু রেসপন্স, মানে এটাই ফাইনাল কথা না, পেশেন্টের রেসপন্স হচ্ছে কিনা, রিপোর্ট যেটা আসলো ভিন্ন কোনো জীবাণুর কথা বলে কিনা, তখন অ্যান্টিবায়োটিক ডাক্তার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। কিন্তু কমনলি এভাবে স্টার্ট করা হয়, ঠিক আছে। অনলাইনে না শুনতেছেন? হ্যাঁ স্যার। ভেরি গুড। জি স্যার। ওকে, কমপ্লিকেশন কি হতে পারে? হ্যাঁ, কমপ্লিকেশন মানে চিকিৎসা না করলে কি জটিলতা হবে, অথবা করলাম সুস্থ হলো না, জটিলতা দেখা দিল, কি কি হতে পারে? বানানটা কি? প্লুরেসি, PLEU, হ্যাঁ, PUSIY, মানে প্লুরা যেটা আছে, প্লুরা মানে ওই ফুসফুসের আবরণ, যেটা পর্দা, হ্যাঁ, ছিল তো লাংসের মধ্যে অ্যাবসেসটা, যদি এখন পর্দার মধ্যে ছড়িয়ে যায়, হ্যাঁ, তখন প্লুরেসি বলে এটাকে, ঠিক আছে। প্লুরেসি, PLEU, প্লুরেসি। 2 নম্বর যেটা হতে পারে এমপাইমা, এমপাইমা এটাও অ্যাবসেস জাতীয়ই, হ্যাঁ, ওখান থেকে যখন মডিফাই একটু মানে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, মানে অ্যাবসেস এর ক্রাইটেরিয়া গুলো থাকলো না, অ্যাবসেস জাতীয় এমপাইমা বলা হয়, ঠিক আছে। এমপাইমা এই এটা যে গল ব্লাডার, যাদের পিত্তথলি আছে না, পিত্তথলিতে পাথর হয়, তাদের ক্ষেত্রে এটা হওয়ার ঝুঁকি থাকে, ঠিক আছে, এমপাইমা। 3 নম্বরে জটিলতা কি হতে পারে? অ্যাবসেসটা তো লাংসের মধ্যে ছিল, সেখান থেকে ছড়িয়ে আরেক দিকে চলে যেতে পারে, ব্রেইনে চলে যেতে পারে, হ্যাঁ, এটাকে বলে অ্যাবসেস মেটাস্টেসিস। না, আপনার ক্যান্সার মেটাস্টেসিসের নাম শুনেছেন না? ক্যান্সার এক জায়গায় ছিল আরেক জায়গায় ছড়িয়ে যায়, সারা শরীরে ছড়িয়ে যায়, তো অ্যাবসেস মেটাস্টেসিস একটা শব্দ আছে, অ্যাবসেসটা ছিল লাংসের মধ্যে, আরেক অর্গানে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে, অ্যাবসেস মেটাস্টেসিস। আজকের এই টপিকটা আপনাদের কেন দিল আমি বুঝলাম না, না দিলেও হতো। টিউবারকুলোসিস ঠিক আছে, এটা জানতে হবে, ঠিক আছে। নিউমোনিয়াও জানতে পারলে ভালো, কিন্তু কঠিন হয়ে যায়। অ্যাবসেস মেটাস্টেসিস, হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে। এক্সট্রাটা একটু দেখাই, তাহলে মনে হয় এরপর আলোচনাটা সুবিধা হবে। নিউমোথোরাক্স, এই বানানটা খেয়াল করেন, নিউমোথোরাক্স বলতেছি তো, PNEU, ঠিক আছে। হাইড্রোনিউমোথোরাক্স এর মধ্যে নিউমোথোরাক্সটা শুরু হয়েছে PNE দিয়ে, হ্যাঁ, এই বানানটা খেয়াল করেন। কমপ্লিকেশন এভাবে থাকুক। হাইড্রো নিউমোথোরাক্স, হাইড্রো লেখার হাইড্রো পরে নিউমো, PNEU, PNEU, নিউমো, MO, থোরাক্স, ঠিক আছে স্যার। ঠিক আছে। ইনশাআল্লাহ আমি 10-15 মিনিট বিরতি নিই, হ্যাঁ, নামাজটা পড়ে আসি, আপনারাও বিরতি স্যার নিন। এই টপিকসটা স্যার বইয়ের মধ্যেও ধরে নাই, বইও দেয় নাই না? আমাদেরকে যে বইটা দিছে, না স্যার, আমাদেরকে যে বইটা দিছে সেই বইটার মধ্যে ধরে নাই। আমি একটু অবাক হলাম যে এই টপিক আপনাদেরকে কেন দিল। ঠিক আছে, যেহেতু আজকে আমরা পড়াই দিই,
যতটুকু পারেন। হ্যাঁ, চেষ্টা করবো পরীক্ষায় প্রশ্ন অনলাইনে সবাই আছেন? হ্যাঁ স্যার। ওকে, এখানে এই লাস্টের শব্দটা লিখেছে তো না, যে হাইড্রোনিউমোথোরাক্স। হ্যাঁ, হ্যাঁ স্যার লিখে হয়েছে। এই ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে দেখেন একটা লাল কালির তীর চিহ্ন দেখা যাচ্ছে, কেমন? হ্যাঁ, আমরা একটা লাং এফএস যদি রোগীকে সন্দেহ করি, তো একটা চেস্ট এক্সরে দিলে সাধারণত আশা করি এরকম একটা ছবি পাবো। এটা দেখেন, রাইট লাংস এর মধ্যে একটা সাদা গোলাকার বৃত্তের মতো আছে, মাঝখানে উপরের অংশ কালো, নিচের অংশ সাদা। হ্যাঁ, তো কালো অংশটাকে, শোনা যাচ্ছে যারা আছেন অনলাইনে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে কালো অংশটা যেটা, এটা সাধারণত বাতাস। হ্যাঁ, আর নিচের যে সাদা অংশটা, কালো তীর যেটা, এটা হচ্ছে পানি, মানে তরল আর কি। ঠিক আছে, তো এটাকে বলে এয়ার ফ্লুইড লেভেল, মানে উপরে বাতাস, নিচে ফ্লুইড। তো এটাকে বলছে এয়ার ফ্লুইড লেভেল। সাধারণত এফসিএস এর মধ্যে, ওই যে আমি ছবি এঁকেছিলাম যেটা বোর্ডের মধ্যে, হ্যাঁ, সাদা কালো দিয়ে, এই এফসিএস এর মধ্যে এরকম একটা ছবি পাওয়া যায়, লাং এফসিএস। এটা এমনি দেখালাম আর কি আপনাদেরকে, যে কখনো দেখার সুযোগ হয় একটু অন্তত সন্দেহ করতে পারবেন যে এটা এফসিএস হতে পারে। হ্যাঁ, তো কমপ্লিকেশন যেটা আমি লিখেছি যে হাইড্রোনিউমোথোরাক্স, তো হয় কি, তো ওখানে হাইড্রো আবার নিউমো মানে কি, নিউমো মানে এয়ার বোঝাচ্ছে, হাইড্রো মানে তরল। তো এই যে লাংস এর মধ্যে আমরা এফসিএস এর মধ্যে দেখলাম এখানে তরলও আছে, আবার এয়ারও আছে, তাই না? এয়ার ফ্লুইড লেভেল বললাম। কোন কারণে এটা যদি বাস্ট হয়ে যায়, মানে ফেটে যায় এফসিএসটা, হ্যাঁ, এই যে তার যে চারপাশে প্রাচীর যেটা ভেঙে যায়, তাহলে এখান থেকে এয়ার এবং ফ্লুইড ছড়িয়ে পড়বে না? তখন এটা হাইড্রোনিউমোথোরাক্স হবে। হ্যাঁ, প্লুরাল মধ্যে দুই লেয়ারের মধ্যে যদি বেশি পরিমাণে তরল এবং বেশি পরিমাণে বাতাস জমে যায়, বুকের মধ্যে অনেক বেশি ব্যথা হবে। হ্যাঁ, মনে হচ্ছে সে মারা যাচ্ছে ব্যথায়। ঠিক আছে, শ্বাস নিতে গেলেই ব্যথা হবে, লাংসটা ঠিকমতো প্রসারিত হতে পারবে না। ঠিক আছে, খুব বেশি ব্যথা হবে, মেডিকেলে না গিয়ে থাকতে পারবে না সে। হাইড্রোনিউমোথোরাক্স এটা একটা মেডিকেল এমার্জেন্সি, আর্জেন্ট পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, হাসপাতাল ভর্তি হতে হবে। এটা দেখালাম আপনাদেরকে। ওকে, how to back. ওকে, দেখা যাচ্ছে না? তাহলে আমরা বললাম প্লুরেসি, এমপাইমা, অ্যাবসেস, মেটাস্টেসিস। হ্যাঁ, স্যার এগুলোর বাংলা কি? আসতেছি। প্লুরেসি মানে বললাম, শুধু মানে সরাসরি বাংলা বলা মুশকিল। লাংসের যে পর্দা, ফুসফুসের যে পর্দাটা আছে, প্লুরা বলি না আমরা, অ্যানাটমি পড়েছেন তো, প্লুরা। হ্যাঁ, তো অ্যাবসেস থেকে যদি ইনফেকশনটা প্লুরায় মানে ফুসফুসের পর্দায় ছড়ায়, তখন সেটাকে প্লুরেসি বলে। হ্যাঁ, আর এমপাইমা আমি বলেছিলাম যে অ্যাবসেসের কাছাকাছি। হ্যাঁ, অ্যাবসেস এর কাছাকাছি একটা জিনিস অ্যাবসেস এর মতোই ছিল, টিপিক্যাল অ্যাবসেস, এর কিছু পরিবর্তন হয়, সেটা এমপাইমার দিকে পরিণত হয়। এটা বলতে না পারলে অবশ্যই কেউ মাইন্ড করবে না, অ্যাবসেস বলতে বলে হয়েছে। অ্যাবসেস মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া। তো অ্যাবসেস ছিল লাংসের মধ্যে, তো লাং অ্যাবসেস বললাম আমরা। তো লাংস থেকে বের হয়ে যদি অন্য কোথাও চলে যায়, সেরেব্রাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস। একটা রোগী আসলো, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা কোনো কারণে আসলো, তো আমরা দেখলাম যে তার ব্রেনের মধ্যে একটা অ্যাবসেস পাওয়া গেল, সন্দেহ করলাম। তো কারণ কি, দেখা যাচ্ছে যে ওই রোগীর এক্সরে করলে দেখা যাচ্ছে লাংসের মধ্যে অ্যাবসেস আছে। তো ধারণা করা যায় যে লাং থেকে তার ব্রেনের মধ্যে অ্যাবসেসটা ছড়িয়ে পড়েছে, ওইটাকে অ্যাবসেস মেটাস্টেসিস বলে। হ্যাঁ, হাইড্রোনিউমোথোরাক্স বললাম আমরা। হাইড্রো বলতে বোঝা কি, হাইড্রোজেন রিলেটেড, পানি রিলেটেড। ঠিক আছে, আর নিউমোথোরাক্স বলতে বোঝাচ্ছে, নিউমো মানে বলতেছে এয়ার মানে বাতাস, হাইড্রো বলতে তরল বা পানি মনে রাখেন, আর নিউমো বলতে বাতাস বা এয়ার,
বাতাস। হ্যাঁ, তো অ্যাবসেস এর মধ্যে আমি দেখিয়েছিলাম যে এখানে এয়ার ফ্লুইড লেভেল, হ্যাঁ ফ্লুইড মানে তরলও আছে বাতাসও আছে। এটা যদি প্রাচীরটা ফেটে যায় কোনো কারণে, তো এটা লাংসের মধ্যে ছড়িয়ে পড়লো, হ্যাঁ, তখন হাইড্রোনিউমোথোরাক্স একটা জটিলতা দেখা দিবে। দেখা দিবে। বোঝা গেছে? আর যদি রক্তের মাধ্যমে ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন সেপ্টিসেমিয়া হবে। সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিয়া গুলো ব্লাডের মধ্যে খুব বেশি পরিমাণে থাকবে, সংখ্যা বৃদ্ধি করবে, রোগীর অবস্থা খারাপ হতে থাকবে, খুব বেশি জ্বর থাকবে, হ্যাঁ, আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিউর হয়ে যেতে পারে যদি চিকিৎসা না হয়। কিডনি ফেলিউর, লাংস ফেলিউর, মাল্টি অর্গান ফেলিউর। এই হলো মোটামুটি জটিলতা, এই যে চিকিৎসা না করা হয় সঠিক সময়ে, অথবা চিকিৎসায় যদি রেসপন্স না করে। তাহলে হাইড্রোনিউমোথোরাক্স পর্যন্ত গেলে বোঝা যায় রোগীর অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, এটা আর্জেন্ট অ্যাকশন নিতে হবে। এই আর কি মোটামুটি লাং অ্যাবসেস। তাহলে ট্রিটমেন্ট একজন বলেন তো, কি বলেছিলাম লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট একটু একজন বলেন, কে বলবেন? লিজা আছে? লিজা, হ্যাঁ, আগে নতুন দেখা যাচ্ছে এখানে, আগে দেখি নাই। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার। আপনাকে না, আপনি কি লিজা? হ্যাঁ, যাই হোক, উনি হয়তো এখানে অ্যাক্টিভ দেখাচ্ছেন বাট নাই সরাসরি। মোহাম্মদ তহিদুল ইসলাম আছেন? সবাই কি এখানে মানে কানেক্ট হওয়ার পর হারিয়ে গেল নাকি? হ্যাঁ, ট্রিটমেন্ট এখানে দুইটাই বলা হচ্ছে, দুইটার দ্বিতীয় নাম্বারটা অপশন কতগুলো বলা হচ্ছে। ট্রিটমেন্ট আমি যা লিখেছি পুরোটা বলেন একজন, কে বলতে চান? পোস্টোরাল ড্রেনেজ, ড্রেনেজ, ভেরি গুড। অ্যান্টিবায়োটিক থেরাপি। থেরাপি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে আছে কো অ্যামোক্সিক্লেভ, ভেরি গুড। মেট্রোনিটার, মেট্রোনিডাজল, নিরাজল, নিডাজল। তারপর হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডস, এটা অ্যামাইনোগ্লাইকোসাইড, হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপের নাম। জেন্টামিক, এর আন্ডারে একটা উদাহরণ দিয়েছি জেন্টামাইসিন। জেন্টামাইসিন। হ্যাঁ, স্যার জেন্টামাইসিন হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডের একটা উদাহরণ, ঠিক আছে? ওখানে একটা কথা আছে না, মেট্রোনাইডাজল মধ্যে 400 এমজি, এটা হ্যাঁ, মিলিগ্রাম। ওটা মনে রাখতে পারলে মিলিগ্রাম। ভালো, না হলে ক্ষতি হবে না, ঠিক আছে? ও তিনটা ওষুধের নাম বলতে পারলে চলবে। স্যার এখানে কো অ্যামোক্সিক্লেভ এর মধ্যে একটা কথা বলছিল, ওটা তো লিখতে পারে না শেষের দিকে। আমি বলেছি যে এটা দুইটা ড্রাগের কম্বিনেশন, কোঅ্যামোক্সিক্লেভ। কো হচ্ছে ক্ল্যাভিউলোনিক অ্যাসিড থেকে কো, আর অ্যামোক্সিসিলিন থেকে অ্যামোক্সিক্লেভ, হ্যাঁ অ্যামোক্সিক্লেভ। হ্যাঁ, এই জন্য এটা কোঅ্যামোক্সিক্লেভ বলে, ঠিক আছে? ওকে, এখানে এটা মনে রাখেন যে তিনটা অ্যান্টিবায়োটিকের কথা আসছে আর পোস্টাল ড্রেনেজ, ঠিক আছে? কমপ্লিকেশন গুলো মনে রাখেন। ওকে, হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে, প্লুরিসিস হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, হ্যাঁ, মেটাস্টেসিস। স্যার ট্রিটমেন্ট, হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ। তহিদুল ইসলাম বলেন। স্যার এখানে স্যার এখানে কি ট্রিটমেন্ট দেওয়ার সময় কি স্যার অ্যান্টিবায়োটিক তিনটা কি দেওয়া যাবে? এটা আমি বলেছিলাম এভাবে শুরু করা হয় কোঅ্যামোক্সিক্লেভ দিয়ে, তিনটাই দেওয়া হয়, হ্যাঁ। শুরু করা হয় কোঅ্যামোক্সিক্লেভ দিয়ে, যদি সাসপেক্ট করা হয় যে রোগীটার অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, অথবা প্রমাণ পাওয়া যায় কালচার করার পরে, তখন মেট্রোনিডাজল যোগ করা হবে প্রথমটার সাথে। আর যদি সিডোমোনাস ব্যাকটেরিয়া সন্দেহ করা হয় অথবা পরীক্ষা থেকে প্রমাণ পাওয়া যায়, তখন আপনার ওই যে অ্যামাইনোগ্লাইকোসাইড ফর এক্সাম্পল জেন্টামাইসিন অ্যাড করা হবে, ঠিক আছে? তিনটাই লাগে, তিনটা একসাথে দেওয়া যাবে একসাথে? এখন দেখা যাচ্ছে কোনো রোগীর একসাথে কোনো সুযোগ সুবিধা নাই, ঠিক আছে, তো মানে পরীক্ষা করার সুযোগ নাই, তো দেখা যাচ্ছে তিনটাই দেওয়া যায়, কিন্তু এটা উচিত না এভাবে, ঠিক আছে? যতদূর সম্ভব পরীক্ষা মানে প্রমাণ হাতে রেখেই করা উচিত। অ্যান্টিবায়োটিক খুব আন্দাজে ঢিল মারলে সমস্যা। সবগুলো দিয়ে দিলে তো কাজ করবে, তাই না? চোখ বন্ধ করে দিয়ে দিল, কিন্তু রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য পরীক্ষা করে দিলে একটু এটা লিগ্যাল এবং রোগীর প্রতি অবিচার হবে না, হ্যাঁ। আচ্ছা, সাইনের মধ্যে স্যার একটা সাইড টেম্পারেচার বলছে, 4 টেম্পারেচার, মানে রেস্ট টেম্পারেচার বলেছি আমি, হ্যাঁ, মানে আমরা সিম্পটমের মধ্যে ফিভার বললাম না, তো ফিভার তো রোগী বলবে যে আমার জ্বর লাগে, আমি গায়ে হাত দিয়ে দেখলাম, থার্মোমিটার দিয়ে দেখলাম তো টেম্পারেচার বেশি, এটাকে সাইন বলতেছি। মানে রোগী যেটা বলে এটা সিম্পটম, ডাক্তার যেটা খুঁজে বের করে সেটা সাইন।
সাইন আর সিম্পটম মিলে ক্লিনিক্যাল ফিচার বলে, ঠিক আছে। 4টা কি এখানে? ওর আমি কিছু বলি নাই তো, ওর বলেছি কি রেজ ও আচ্ছা, টেম্পারেচার বলেছি। টেম্পারেচার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে কফ সার্ফেস জন্য কি কোনো সিরাপ দেওয়া যাবে? অ্যামব্রক্স বা ব্রোমোক্সিন এই জাতীয় মাইক্রিড জাতীয় কোনো সিরাপ দেওয়া যাবে স্যার? সিরাপ যদি আগে তার লাং অ্যাবসেস, মানে এটা প্রমাণ পাওয়া যায় লাং অ্যাবসেসের চিকিৎসা দেওয়া যায়, হ্যাঁ, আর পোস্চুরাল ড্রেনেজ ট্রাই করা হয়, তাহলে তার কাশির সাথে যে কাশি এবং ওগুলি যে স্পুটাম বের হওয়া সেটা কমে আসবে, তখন সিরাপের ইন্ডিকেশন তেমন একটা থাকে না। তারপরেও এটা স্পেশালিস্টের চয়েস। হ্যাঁ, আমি তো ছোটখাটো ডাক্তার, ঠিক আছে, স্পেশালিস্ট যদি মনে করে দিতে পারে। হ্যাঁ, সরি, লাং অ্যাবসেস না, লাং ক্যান্সার। এটা অহেতুক একটা এখানে দিল, ঠিক আছে, লাং ক্যান্সার। দেখি কতটুকু বলা যায়। ঠিক আছে, লাং ক্যান্সার, হ্যাঁ, লাং অ্যাবসেস শেষ। কজগুলো মনে রাখবেন, ট্রিটমেন্টটা, কমপ্লিকেশনটা। হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে চেস্ট এক্সরেটা বলতে পারলে খুবই ভালো, চেস্ট এক্সরে সুন্দর এক্সরে দেখা যায়, ঠিক আছে। লাং ক্যান্সার কয়েক রকম আছে, হ্যাঁ, সাধারণত 4টা দেখা যায়: এডিনোকার্সিনোমা, মানে লাংসের মধ্যে যেগুলো হয় আর কি, ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। কার্সিনোমা মানে আমি ক্যান্সার বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। স্মল সেল কার্সিনোমা, লার্জ সেল, এটা হচ্ছে লার্জ সেল কার্সিনোমা। টপিক দিয়েছে এই জন্য একটু দেখে রাখেন, তুলে রাখেন, ঠিক আছে। কার্সিনোমা, ঠিক আছে, এর মধ্যে কমন যেটা এডিনোকার্সিনোমা মোস্ট কমন, ঠিক আছে। এই 4 ভ্যারাইটির মধ্যে, মানে লাংসের মধ্যে যে ক্যান্সার হতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি এডিনোকার্সিনোমা, এবং সবথেকে খারাপ হচ্ছে স্মল সেল কার্সিনোমা। কেমন, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এই রোগীর মানে আউটকামটা ভালো হয় না, রোগীটা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। 3 নম্বরে যেটা বলেছে, হ্যাঁ, 1 নম্বরটা যে কমনলি বেশি হয়, 3 নম্বরটা যে বেশি খারাপ। খারাপ কেন? এটা বলা হয় যে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ঠিক আছে, স্প্রেডস কুইকলি, এই জন্য এটা খারাপ, বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এই লাং ক্যান্সার রোগীর সাথে কথা বললে দেখা যাবে যে এই ভদ্রলোক দীর্ঘ সময় ধরে 15, 20, 30 বছর ধরে, হ্যাঁ, সিগারেট খান, এবং যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে দেখা যায় এটা, ঠিক আছে। শহরবাসীদের মধ্যে বেশি হয়ে থাকে, ওল্ড এজ, হ্যাঁ, ক্রনিক কাফ থাকবে, হেমোপ্টাইসিস থাকবে, ওয়েট লস থাকবে, ওই লাং অ্যাবসেসে যে কটা বলেছি না, কাফ, হেমোপ্টাইসিস, ওয়েট লস, এখানে এগুলো থাকবে, এখানে বেশি থাকবে। আরো ওয়েট লস যেটা, মানে ক্যান্সার রোগী বেশি শুকিয়ে যায়, ক্যাকেকটিক হয়ে যায়। সাথে থাকবে আপনার ফিভার, চেস্ট পেইন, হর্সনেস অফ ভয়েস, এইগুলো আর কি সিমটম, সাইন সিমটম মোটামুটি এগুলো থাকে। এর মধ্যে হর্সনেস অফ ভয়েস বলতে ওই, এটাকে স্প্রেড কুইকলি। হ্যাঁ হ্যাঁ, মানে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। হর্সনেস অফ ভয়েস শব্দটা হয়তো আগে শোনার নাই, এটা মানে ওই কর্কশ কণ্ঠ বলে না, কর্কশ কণ্ঠ, যদি সরাসরি বাংলা অনুবাদ করতে যান আর কি। আর মেডিকেলে ভাবে বলতে গেলে আমরা আরেকটা শব্দ বলি, বোভাইন কাফ, হ্যাঁ, মানে তার স্বাভাবিক কণ্ঠস্বর যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে, কর্কশ হয়ে যাবে। এবং মোস্ট টিপিক্যালি দেখা যায় অনেক রোগীর ক্ষেত্রে কাশটা গরু, কখনো আপনার গরুর কাশি শব্দ শুনেছেন এরকম, যে গরু কাশে, গরুকে কাশতে দেখেছেন? গরু যদি কাশি হয় একটা, হ্যাঁ, একটা বিকট একটা আওয়াজের মতো করে, হ্যাঁ। তো লাং ক্যান্সারের রোগী খারাপ হয়ে গেলে এই ধরনের কাশি হয়, বোভাইন কাফ, তার কাশিটা এরকম হয়ে যায়, হ্যাঁ, একটা অদ্ভুত ধরনের কাশি, ঠিক আছে। নেট থাকলে দেখতে পারেন, বোভাইন কাফ সার্চ দিলে একটা দেখে ফেলেন, ঠিক আছে। তাহলে আসি আমরা ক্লিনিক্যাল ফিচার, মানে সাইন সিমটমে কি পাবো।
আচ্ছা তার আগে যে হিস্ট্রিতে, হ্যাঁ আচ্ছা, এগুলো কি লাংস ক্যান্সারের এগুলো কি? ক্যান্সার মানে ক্যান্সার টিউমার। অ্যাডেনোকার্সিনোমা। হ্যাঁ এই যে চারটা লেখলাম হচ্ছে লাংস এর মধ্যে যে ক্যান্সার হয় তার চারটা ভ্যারাইটি, হ্যাঁ চারটা প্রকারভেদ। আচ্ছা প্রথম এই চারোটা ক্যান্সার, লাংসে ক্যান্সার প্রথমটা বেশি হয়, 3 নাম্বারটা খারাপ, ঠিক আছে। তো ক্লিনিক্যাল ফিচারে আসেন, ধরো আবার তো ভুল করলাম, যাই হোক মুখে বলে দিই হিস্ট্রিতে আর কি। দেখা যাচ্ছে লোকটা যে সাথে কথা বলেন আপনি রোগীর সাথে, এর একটা স্মোকিং এর হিস্ট্রি থাকবে, দীর্ঘ সময় যাবত সে স্মোকিং করেছে, হ্যাঁ বিড়ি সিগারেট 20 বছর 30 বছর 40 বছর, সেই ছোট কাল থেকে শুরু করেছে, ডেইলি 10টা 15টা 20টা এইভাবে সিগারেট খেয়েছে, ঠিক আছে। এরকম একটা হিস্ট্রি তার থাকবে লাং ক্যান্সার রোগীর। এবং ধনী গরিব সবারই হয়, ডুয়েলার্স শহরবাসীদের হয়ে থাকে, যারা বিভিন্ন ওই যে কি বলে যে অ্যাসবেস্টস, হ্যাঁ ওই জাহাজ নির্মাণ কারখানায় কাজ, মানে বিভিন্ন পেশাগত যাদের আছে তাদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, ঠিক আছে। ওই পার্টিকেল গুলো লাংসের মধ্যে যায় শ্বাসের মাধ্যমে। আচ্ছা স্যার, এগুলো তো মনে করেন অনেক ডাক্তাররাও খায়, বড় বড় ডাক্তাররা, বড় বড় শিক্ষিত পার্সনরাও খায়, এরাও তো জানে এই বিষয়গুলো। হ্যাঁ তো ডাক্তারের হবে না? ডাক্তার খেলে ডাক্তারের হবে, হবে না কেন? তো ডাক্তারের একটা সুবিধা কি, অন্যদের মধ্যে তো খাওয়ার টাইম পায় না, বুঝছে। রোগী ফেলে এত সিগারেট খাওয়ার টাইম পায় না, এই আর কি। তো আসেন সাধারণত কি বললাম যে কাফ হবে, হেমোপ্টেসিস, ওয়েট লস, ক্রনিক কাফ, হ্যাঁ অনেকদিন ধরে কাশি, হেমোপ্টেসিস থাকবে, হেমোপ্টাইসিস, হ্যাঁ ক্যান্সার রোগী মাত্রই শুকিয়ে যায়, সেটা যে কোনো ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, আপনার স্টমাক ক্যান্সার হতে পারে, যে কোনো ক্যান্সারের রোগী ওজন অনেক কমে যায়, ঠিক আছে। কারণ ক্যান্সার মানে কি, সেলগুলো বেড়ে যায়, অ্যাবনর্মাল স্বাভাবিক বৃদ্ধি হয়, তো তার চাহিদা বেড়ে যায়, যা খায় সব তারা নিয়ে নেয়, শুকিয়ে যায় রোগীটা, ঠিক আছে। ঠিক হয়ে যায়, শুকনো হয়ে যায়, ঠিক আছে। ওয়েট লস, হ্যাঁ ওয়েট লস, চেস্ট পেন হয়, হর্সনেস অফ ভয়েস হয়, হ্যাঁ এগুলো আর কি। বুকে ব্যথা থাকবে, হ্যাঁ যে পাশে লাংসে হয় ওই পাশে হতে পারে, চেস্ট পেইন, হর্সনেস অফ ভয়েস, অবলিক দিয়ে বোভাইন কাফ লিখতে পারেন এই শব্দটা, হ্যাঁ বোভাইন কাফ, ঠিক আছে। কখনো যদি এরকম দেখার সৌভাগ্য হয় রোগী বা আশেপাশে কাশিটা যদি সন্দেহ করেন এরকম, হ্যাঁ তো সাসপেক্ট করতে পারেন লাং ক্যান্সার, ঠিক আছে, ডাক্তারের কাছে পাঠাবেন। এগুলো হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার রোগীর, ঠিক আছে। চেস্ট পেনটা কেন হতে পারে? একটা হচ্ছে লাংসের মধ্যে সমস্যা এই জন্য হতে পারে, আবার লাংস থেকে মেটাস্টেসিস হয়ে ছড়িয়ে পড়ে লাংসের বাইরে কি আছে, এইদিকে হাড্ডি আছে, রিপস, পরশুকা, মাসল, এগুলোতে ছড়িয়ে পড়লে বেশি ব্যথা হয়, ঠিক আছে। লাংস তো ছিল, এখানে ব্যথা হতে পারে, এখান থেকে আবার হাড্ডিতে ছড়িয়ে পড়লো, যে পাঁজর যেগুলো আছে বুকের, হ্যাঁ এগুলো খুব বেশি ব্যথা হয়, ঠিক আছে, এই কারণে হতে পারে। তার কথাগুলি কর্কশ হবে নাকি ক্যান্সার হলে কাশলে কাশাটাকে কর্কশ হবে যায়? কথাগুলো আর কাশিটা যেটা হবে ওটা ওই যে বোভাইন কাফ, ঠিক আছে। কথাটা স্বাভাবিক কথাবার্তা কর্কশ হবে, ঠিক আছে, হর্সনেস অফ ভয়েস, আর কাশিটা বোভাইন কাফ। এটা ভালো কোশ্চেন করেছেন, ঠিক আছে। এগুলো হলো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে, এগুলো কি সিমটম, হ্যাঁ রোগী নিজে বলবে, দেখা যাবে, আর ডাক্তার সাহেব যখন মনোযোগ দিয়ে দেখবে কি রোগীরা একদম লিন এন্ড থিন, শুকনো, হ্যাঁ ওজন মাপলে দেখবে ওজন আগের চেয়ে অনেক কম যদি তুলনা করে, ঠিক আছে। সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এনলার্জড, মানে কি আমাদের স্যার কর্কশ বলতে স্যার ওর কথাগুলো কি আটকে আটকে যাবে এই না ধরনের? আটকে না, স্বাভাবিক যে ছন্দ ছিল তার কণ্ঠস্বরে সেটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। শুনলেই বুঝবেন যে এই রোগ, এই যদি পরিচিত লোক হয় আর কি, এর কণ্ঠটা তো আগে এরকম ছিল না, হঠাৎ করে বিদেশ থেকে আসলো 2 বছর পর কণ্ঠ এরকম হয়ে গেল কেন, হ্যাঁ কণ্ঠ শুনলে বুঝবেন। তো এগুলো সিমটম বললাম, হ্যাঁ ক্লিনিক্যাল ফিচারের সিমটম। সাইনের মধ্যে হবে যে রোগীটাকে ক্যাকেকটিক পাবো, তাই না,
ক্যাকেকটিক মানে একেবারে শুকিয়ে গেছে ওজন কমার কারণে, খুব শুকিয়ে গেছে, মানে কোনো মতো হাড্ডিগুলো আছে আর কি, এই অবস্থা হয়ে যেতে পারে। এবং আচ্ছা, যেটা বলতেছিলাম যে লিম্ফ নোড, এই শব্দের সাথে আপনার কি পরিচিত? লিম্ফ নোড, নোড, হ্যাঁ, লসিকা গ্রন্থি বলে না, লসিকা গ্রন্থি। অ্যানাটমি পড়ালে তো কিছু আইডিয়া থাকার কথা মনে হয়, হ্যাঁ। আচ্ছা, কঠিন হলে বোঝার দরকার নেই, বলে যাচ্ছি, যদি কিছু মাথায় ঢুকে আলহামদুলিল্লাহ, নাহলে সমস্যা নেই। তো আমাদের শরীরে বিভিন্ন লিম্ফ নোড থাকে, লসিকা গ্রন্থি। এর মধ্যে একটা এখানে থাকে যে এই হাড্ডিটা যেটা আছে না, ক্ল্যাভিকল বোন যেটা বলে, এখানে যে হাত দিলে এই যে বাঁকা হাড্ডি, ঠিক আছে, ক্ল্যাভিকল, এটাকে বিউটি বোন বলে, ঠিক আছে। তো এটার উপরের দিকে একটা লিম্ফ নোড আছে, এটাকে সুপ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড বলতেছি। মানে ক্ল্যাভিকল নামে যে হাড্ডিটা আছে এটার উপরে, এই জন্য সুপ্রা ক্ল্যাভিকুলার লিম্ফ নোড। কখনো কখনো এই লাংস থেকে ক্যান্সারটা ওখানে ছড়িয়ে পড়তে পারে, মানে রোগী কাশি নিয়ে আসছে অনেকদিন ধরে, তার বয়স বেশি, অনেকদিন ধরে ধূমপান করে, কথা বললে বুঝলাম, এখন গায়ে হাত দিয়ে দেখলাম এখানে একটা ফোলা ফোলা লাগতেছে, তখন আমরা সন্দেহ করব লাং ক্যান্সার, ঠিক আছে। হচ্ছে সুপ্রা ক্ল্যাভিকুলার, অনেক কঠিন আপনাদের জন্য, এটা আমি বুঝতেছি, লিখে রাখেন যদি এমসিকিউ দেয়। ক্ল্যাভিকুলার লিম্ফ নোড এনলার্জমেন্ট, ঠিক আছে, লিম্ফ নোড এনলার্জমেন্ট। এবার উপরেরটা কি, এটা উপরেরটা কি ককেটিক? ক্যাকেকটিক, হ্যাঁ, ওই যে ওয়েট লস হবে, যে শুকিয়ে যাবে, CACHEC, হ্যাঁ, ক্যাকেকটিক। ফিচার্স অফ সুপিরিয়র, বুঝছে এগুলো না লিখে আমার বিরক্ত লাগতেছে, মানে ফিচার্স অফ সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। এখানে যে একটা ভেইন আছে আমাদের, হ্যাঁ, উপর থেকে যে গিয়ে হার্টের ডান পাশে প্রবেশ করেছে, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হার্টের ডান পাশে, ডান অলিন দ্য রাইট অ্যাট্রিয়াম যেটা, সেখানে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? সুপিরিয়র ভেনা কাভা, হ্যাঁ। তো সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, ওটাতে চাপ দেওয়ার কারণে আশেপাশে ফুলে যায়, চাপ দেওয়ার কারণে ঠিকমতো আর সে তার কাজটা করতে পারে, পরিবহন করতে পারবে না রক্ত, তো সেটা অবস্ট্রাকশন হয়ে গেলে এটা কিন্তু ফিচার পাওয়া যাবে, ঠিক আছে। লিভারের সমস্যা হবে, হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই সমস্যা হবে, বিভিন্ন সমস্যা, এগুলো খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো এই দুটো লেখা থাকলে লেখা থাকেন, আর আমি এখানে কিছু যোগ করতে যাচ্ছি না, ঠিক আছে। সায়েন্স অফ প্লুরাল ইকুয়েশন আছে, হ্যাঁ। ক্লাবিং, ক্লাবিংটা লেখেন, ক্লাবিংটা মানে ওই যে আগে যেটা বললাম যে আঙুল ফুলে যায়, ঠিক আছে, ক্লাবিং লেখেন, হাতে হতে পারে, পায়ে হতে পারে। লাং ক্যান্সার রোগীর ক্লাবিংটা খুব কমন। স্যার ওখানে আগেরটা লিখছেন যে ডেটটা, সেটা কি লিখছেন যে? সেটা আমি মুছে ফেলেছি, লিখতে চাচ্ছি না, ওটা খুব দুর্বোধ্য মনে হবে। না না, এর আগেরটা বলবেন। ইনলার্জমেন্ট, ইনলার্জমেন্ট, এনলার্জমেন্ট না, লিম্ফ নোড ইনলার্জমেন্ট, মানে লিম্ফ নোড বড় হয়ে যাবে, ঠিক আছে। কোনটা? সুপ্রা ক্লাভিকুলার, যেটা এই যে এখানে যেটা থাকে, ঠিক আছে, হাড্ডিটার উপরে ক্লাবিং হবে। আর যদি এই লাং ক্যান্সার থাকে, যদি আরো কমপ্লিকেশন হয়, তার মানে ফুসফুসের দুই পর্দার মধ্যে পানি জমে যায়, প্লুরাল ইফিউশন হতে পারে, হ্যাঁ। তো এটাও লিখতে পারেন যে ফিচার্স অফ প্লুরাল ইফিউশন, একটু শ্বাসকষ্ট হবে, শ্বাস নিতে গেলে একটু ব্যথা লাগবে, ঠিক আছে, ফিচার্স অফ প্লুরাল ইফিউশন লিখতে পারেন কষ্ট করে, ফিচার্স অফ প্লুরাল ফিচার্স অফ প্লুরাল ইফিউশন, হ্যাঁ, ইফিউশন, এই আর কি। স্যার এটা ফ্লোরাল নাকি ফ্লেরাল? প্লুরাল, 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 PLEU, প্লুরাল। প্লুরাল ইফিউশন, EFFUSION, হ্যাঁ। এগুলো কঠিন। জি জি, একটু কষ্ট করে লিখে রাখেন, ক্লাসটা করতেছেন আর কি। এবার পরীক্ষা নিরীক্ষা কি করা যায়? একটা এক্সরে করা যায়, হ্যাঁ, তাতেও কিছু আন্দাজ করা না গেলে একটা সিটি স্ক্যান করতে হবে,
5-6 হাজার টাকা খরচ হবে রোগীর, ঠিক আছে। এরপরে একটা ব্রঙ্কোস্কোপি বলে, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি। ট্রাকিয়া যে ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাসে পরিণত হয়, সেখানে একটা ক্যামেরাওয়ালা পাইপ ঢোকানো হয়, ঠিক আছে। এন্ডোস্কোপির নাম শুনেছেন না আপনারা, যেটা খাদ্যনালীতে করা হয়। ব্রঙ্কাসে যেটা করা হয় শ্বাসনালীতে, এটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি। হ্যাঁ, তো ব্রঙ্কোস্কোপি করে যেখানে গ্রোথ দেখে, ক্যান্সার সাসপেক্ট করে, ওখান থেকে কিছু টিস্যু নিয়ে আসা হয়, এনে ওটা প্যাথোলজি ডিপার্টমেন্টে হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যানালাইসিস করে দেখা হয় ক্যান্সারটা কোন ধরনের বা আদৌ ক্যান্সার ক্যান্সার কিনা। ক্যান্সার হ্যাঁ বলেন, ও শুনতেছি। আচ্ছা স্যার, ক্যান্সার হলে মারা যায় বলতেছে, ক্যান্সার হলে চিকিৎসা নাই, এরকম একটা চিকিৎসা কথা। আছে তো, চিকিৎসা আছে তো। মারা যায় বলতে উন্নত চিকিৎসা নাই, আর আমরা অতটা সচেতন না, অনেক দেরিতে আসি, ঠিক আছে। ততদিনে ছড়িয়ে যায় আমাদের সারাদিন চিটাং সারা শরীরে। মেডিকেলে কি হ্যাঁ এরকম হয়? হ্যাঁ, ক্যান্সার চিকিৎসা হয় চিটাং মেডিকেলে, আমাদের চিটাং চিটাং মেডিকেলে মেডিকেলে এরকম। চিকিৎসা হয়, হ্যাঁ ভালো চিকিৎসা হয়। স্যার এগুলো ভারতে তারতে নিয়ে যায় যে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভারতে নিয়ে যায় কেন? ভারতে নিয়ে গেলে এটা আমি কি করবো বলেন, নিয়ে যায় আর কি। চেস্ট এক্স-রে, সিটি স্ক্যান অফ চেস্ট, ঠিক আছে। ব্রঙ্কোস্কোপি, হিস্টোপ্যাথোলজিক্যাল একটা অ্যানালাইসিস, হ্যাঁ, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। ব্রঙ্কোস্কোপি করে যে টিস্যুটা নিয়ে আসা হয়, এটার বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। এই দুটো হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্টের পরীক্ষা। হ্যাঁ, মানে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কোস্কোপি করে যে টিস্যুটা স্যাম্পলটা নিয়ে আসা হয়, ওটা সুন্দর করে স্যাম্পলিং করে প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। ওরা এটা কয়েকদিন ধরে পরীক্ষা করে একটা ডিসিশন দেয়, এটা কি ক্যান্সার নাকি ক্যান্সার না, অথবা ক্যান্সার হলে কোন ধরনের ক্যান্সার, ঠিক আছে। অ্যাডিনোকার্সিনোমা নাকি স্মল সেল কার্সিনোমা নাকি স্কোয়ামাস সেল কার্সিনোমা নাকি লার্জ সেল কার্সিনোমা। মানে এই ধরনটা যখন বোঝা যাবে, তখন তার চিকিৎসাটা পারফেক্ট লাইনে যাবে, ঠিক আছে। এবং স্টেজিংও করা হয়, কোন স্টেজে আছে, স্টেজ 1 নাকি স্টেজ 2, হ্যাঁ এভাবে স্টেজ করা হয়। তাহলে চিকিৎসাটা সহজ হয়। যদি স্টেজ 1 স্টেজ 2 থেকে থাকে, তখন সার্জারির মাধ্যমে মানে ওই ওই জায়গাটা কেটে নিয়ে আসা হয়, ঠিক আছে। যদি এগুলো ঝুঁকিপূর্ণ, সবার স্যার বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি, হ্যাঁ প্যাথোলজি, বোঝা যায় না? বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে। তখন চিকিৎসাটা একটু সহজ হয়। স্টেজ 1 এবং স্টেজ 2 থাকলে ওই সার্জারি করে, হ্যাঁ স্মল সেল কার্সিনোমা হলে কেমোথেরাপি দেয়, আর স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে রেডিওথেরাপি দেয়, ঠিক আছে। ইনভেস্টিগেশন আরেকটা লেখা যায় যে ওই সবার ক্ষেত্রে না, যদি ফুসফুসের মধ্যে বললাম না যে ফিচার্স অফ প্লুরাল ইফিউশন যদি পাওয়া যায়, তাহলে দুই লাংসের যে পর্দা আছে প্লুরাল, দুইটা লেয়ার, ওখানে পানি জমে যায় আর কি। প্লুরাল ইফিউশন বলতে তখন পানিটা টেনে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়, ঠিক আছে। যদি লাল কালার হয়, রক্ত টাইপের, তখন ধরে নেওয়া এটা ক্যান্সার, ঠিক আছে। 4 নাম্বার পরীক্ষাটা কি রকম স্যার? ওই যে বললাম না ব্রঙ্কোস্কোপি, বললাম না ব্রঙ্কোস্কোপি যে বললাম আমরা, মানে ব্রঙ্কাসে একটা ওই এন্ডোস্কোপির মতো আর কি। হ্যাঁ, এন্ডোস্কোপি যদি আমাদের খাদ্যনালীতে করে, আর যখন ব্রঙ্কাসে করতেছে সেটাকে ব্রঙ্কোস্কোপি বলে। মানে ক্যামেরাওয়ালা একটা পাইপ ঢুকিয়ে দেখে কোথায় আছে, কি রকম দেখতে। তো ব্রঙ্কোস্কোপি করার সময় এখন তো একটা টিস্যু নিয়ে আসে, টুকরা স্যাম্পল নিয়ে আসে, এনে সেটা প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়। ওরা ওখানে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি নামে দুইটা পরীক্ষা করে দেখে যে এই টিস্যুটা কি আসলে ক্যান্সার, যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কোন টাইপের ক্যান্সার। ওরা একটা রিপোর্ট দেয়, তখন ওইভাবে চিকিৎসা আগানো হয়। ক্যান্সার বিশেষজ্ঞ তখন সেইভাবে আগায়, ঠিক আছে। যদি ক্যান্সারটা স্টেজ 1 এর হয়ে থাকে, হ্যাঁ স্টেজ 1 এবং স্টেজ 2 হয়ে থাকে, এন্ড স্টেজ 2, তাহলে সার্জারি করার অপশন আছে, মানে অপারেশন করে সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। আদারওয়াইজ অন্য স্টেজে চলে গেলে অপারেশন করে লাভ নাই, ঠিক আছে, ফ্রুটফুল হবে না। যদি আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে, হ্যাঁ স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এগুলো বড় বড় টিক চিহ্ন দিলেও দেওয়া যায়, কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা হলে
রেডিও থেরাপি করা যায়, ঠিক আছে, চিকিৎসা আমাদের চিটাং মেডিকেলে রেডিও থেরাপি হয়, ঠিক আছে। সেটা মনে হয় ভালো করে দেখিও না। স্মল সেল ক্যান্সার হলে সেক্ষেত্রে কেমোথেরাপির সুযোগ থাকে, ঠিক আছে। কারণ এখানে আরো আলোচনা করা যায় কেমোথেরাপি কোন কোন ওষুধের মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে। এত দূর আমি যেতে যাচ্ছি না, বিরক্ত লাগতেছে এগুলো, ঠিক আছে। তো এতটুকু মনে রাখেন যে যদি স্টেজ 1-2 হয় তাহলে সার্জারি একটা সুযোগ আছে, আরো দুইটা সুযোগ আছে, রেডিও এবং কেমোথেরাপি। যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে রেডিও দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আর যদি স্মল সেল ধরে তো কেমো, ঠিক আছে। এতটুকু ব্যাস এনাফ। এখন কেমোথেরাপি কোন কোন ওষুধ দিয়ে দেয় এগুলো আছে, সাইক্লোফেরিমাইড আছে, সিসপ্লাস্টিন আছে, ডক্সোরুবিসিন আছে, ভিনক্রিস্টিন, এগুলো জেনেই বা লাভ কি, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসা করে। কেমোথেরাপি শব্দটা বলতে বললে এনাফ। স্যার একটু অল্প অল্প আলোচনা করেন এগুলো, এগুলো বুঝতেছে না এগুলো। কেমোথেরাপির ওষুধগুলো আর কি, ডক্সোরুবিসিন, সাইক্লোফসফেমাইড, ভিনক্রিস্টিন, এই ওষুধগুলোর নাম জেনে জানতে পারেন, লিখে দেই যেহেতু জানতে যাচ্ছেন, ঠিক আছে। সিসপ্লাস্টিন, হ্যাঁ, ডক্সোরুবিসিন, ঠিক আছে, সাইক্লোফসফেমাইড, সাইক্লোফসফেমাইড, বড় বানান হয়ে যায়, সাইক্লোফসফেমাইড, ঠিক আছে। এই ওষুধগুলো দেওয়া যায়। কেমোথেরাপি মানে ওষুধের মাধ্যমে থেরাপি দেওয়া আর কি, ঠিক আছে। আর রেডিওথেরাপি হচ্ছে যে রেডিওলজিক্যাল যে ব্যাপারটা। নিচেরটা কি লিখছেন স্যার? সাইক্লোফসফেমাইড, 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 ঠিক আছে। এটা কেউ যদি বলতে পারেন, মনে রাখতে পারেন, ভেরি গুড। নাহলে এখন যেটা বলতে যাচ্ছি, চেস্ট পেইন, কাফ, এগুলো কিছুটা উপকারী বলা যায়, ঠিক আছে। একটা রোগীর চেস্ট পেইন, এটা হার্ট অ্যাটাক হতে পারে, অ্যানজাইনা হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে, হ্যাঁ। এটা যদি বুকের মাঝখানে হয় তাহলে কি চিন্তা করব, আর যদি বুকের দুই পাশে হয় তাহলে কি চিন্তা করব, এগুলো কিছুটা উপকারী বলা যায়, ঠিক আছে। চেস্ট পেইন, বুকে ব্যথা, হ্যাঁ, অল্প ব্যথা, বেশি ব্যথা, বুকের কোন জায়গায় ব্যথা, মাঝখানে না দুই পাশে, কতক্ষণ ধরে ব্যথা, 2 মিনিট নাকি 10 মিনিট, 20 মিনিট, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করা যায়, হ্যাঁ। চেস্ট পেইন বিভিন্ন কারণে হতে পারে, হার্টের সমস্যার কারণে হতে পারে, ফুসফুসের সমস্যার কারণে হতে পারে, বুকের মধ্যে যে রিবস, পাঁজরগুলো আছে এগুলোর সমস্যার জন্য হতে পারে, বুকের মধ্যে যে গোস্তগুলো আছে, মাসল, সেগুলোর সমস্যার জন্য হতে পারে। এগুলো চেস্ট পেইনের কজ, ঠিক আছে। তো এগুলো একটু আমরা লিখবো সংক্ষেপে। এবং এটা কি হার্টের চেস্ট পেইন নাকি হার্ট ছাড়া অন্য কোনো চেস্ট পেইন, এই পার্থক্যটা জরুরি। যদি হার্টের হয় তাহলে তো বিন্দুমাত্র দেরি করা যাবে না, কারণ এটা হার্ট অ্যাটাক হতে পারে, মাইকোর্ডিয়াল ইনফাকশন হতে পারে, তাই না। তো ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে আমাদের। এগুলো একটু বোঝার ব্যাপার আছে, এগুলো সংক্ষেপে দেখি। তো চেস্ট পেইনের কি কি কজ আছে আমাদের, হ্যাঁ। 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা মনোযোগ রাখা, ধৈর্য রাখা কঠিন। চেস্ট পেইন, কজেস অফ চেস্ট পেইন, তাহলে সুন্দর, হ্যাঁ। কজেস অফ চেস্ট পেইন, চেস্ট পেইনের কারণ সমূহ, ঠিক আছে। কার্ডিয়াক, লাংস, অ্যাওর্টিক, মাসকুলোস্কেলেটাল, অনেক কিছু আছে, সবগুলো বলবো না, যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয়, ঠিক আছে। কার্ডিয়াক মানে হার্ট রিলেটেড কি কজ হতে পারে, প্রথমেই লিখি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে যেটাকে সহজে হার্ট অ্যাটাক বলে আর কি, হ্যাঁ। এটা সুন্দর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আপনারা মনে রাখার সুবিধার্থে ব্র্যাকেটে হার্ট অ্যাটাকও লিখতে পারেন, কিন্তু হার্ট অ্যাটাক বলে আসলে শব্দটা না, এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক এমন লোক মুখে পরিচিত। আর হচ্ছে অ্যানজাইনা, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, হার্টের মধ্যে রক্ত সঞ্চালন, ব্লাড সাপ্লাই কমে গেলে ব্যথাটা হয় অ্যানজাইনা,
আর একেবারে বন্ধ হয়ে গেলে যে ব্যথাটা সেটা হার্ট অ্যাটাক, মাইওকার্ডিয়াল ইনফারকশন। হার্টের মধ্যে রক্ত যাচ্ছে, মানে রক্তের মধ্যে পুষ্টি যাচ্ছে, হার্ট ঠিক মতো কাজ করতেছে, যাদের লিপিড বেশি, কোলেস্ট্রল বেশি, ব্লাড ভেসেলগুলো ন্যারো চিকন হয়ে যাচ্ছে, ঠিকমতো ব্লাড যাচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তার মানে হার্ট ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, ঠিকমতো কাজ করবে না, অসুস্থ হয়ে যাবে হার্ট, তখন অ্যানজাইনা হয়। এই অবস্থাটা যখন আরো বেশি খারাপ হয়, মানে ব্লাড ভেসেল চিকন হতে 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 এক পর্যায়ে বন্ধ হয়ে গেল, তখন সেটাকে মাইওকার্ডিয়াল ইনফারকশন, মানে একবারেই ব্লাড সাপ্লাই নাই হার্টে, হার্ট অ্যাটাক হয়ে যায়। ঠিক আছে, এটা কার্ডিয়াক কজ। লাংসের মধ্যে কি কজ হতে পারে? ফুসফুসের যে নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন, লাং অ্যাবসেস, প্লুরেসি, নিউমোনিয়া, এগুলো। ঠিক আছে, নিউমোনিয়া আপনাদের পড়িয়েছে মনে হয় ডাক্তার ওয়াহেদ, না? নিউমোনিয়া, প্লুরেসি, হ্যাঁ, ওই প্লুরাতে ইনফ্লাশন হলে প্লুরাল ইফিউশন, ফুসফুসের দুই পর্দার মধ্যে পানি জমে গেল বা রক্ত জমে গেল, যে কোনো তরল জমে গেল, প্লুরাল ইফিউশন। নিউমোথোরাক্স, ফুসফুসের দুই পর্দার মধ্যে বাতাস জমে গেল বেশি। ঠিক আছে, কোনো কারণে বেশি বাতাস জমে গেল, অ্যাক্সিডেন্ট হলো, কোনো সার্জারি অপারেশন করতে গেলে বাতাস জমে গেল, নিউমোথোরাক্স। অথবা পানিও জমলো, বাতাসও জমলো, হাইড্রোনিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স। এগুলো হচ্ছে ফুসফুসের কজ। লাং অ্যাবসেস লিখতে পারেন, এগুলো লিখতে বললে এনাফ। ঠিক আছে, মাসকুলোস্কেলেটাল কি কি কজ আছে, মানে মাসল এবং হাড্ডিতে, গোস্ত এবং হাড্ডিতে কি সমস্যা হবে? হাড্ডি ভেঙে যেতে পারে, হ্যাঁ। এরপরে যে লাংসের মধ্যে ক্যান্সার ছিল বা অন্য কোথাও ক্যান্সার ছিল, সেটা হাড্ডিতে ছড়িয়ে পড়লো, মেটাস্টেসিস টু রিবস, মানে পাঁজরের মধ্যে ক্যান্সারটা ছড়িয়ে পড়লো, তখন ব্যথা হতে পারে। হ্যাঁ, মাসল কোনো ইনজুরি হলো, খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মাসল ছিঁড়ে গেল, হ্যাঁ, টান পড়লো, মাসল ইনজুরি হতে পারে। অস্টিওমাইলাইটিস, হ্যাঁ, হাড্ডিতে ইনফ্লামেশন হলো, তখনও কিন্তু হতে পারে। এগুলো লেখা হয়েছে, মুছে ফেলে। কার্ডিয়াক কজ, মাইওকার্ডিয়াল ইনফারকশন বা হার্ট অ্যাটাক, অ্যানজাইনা। লাংসের কজের মধ্যে হচ্ছে নিউমোনিয়া, প্লুরেসি, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স। কেউ যদি এগুলো একটু বুঝিয়ে বলতে পারেন দু এক কথায় বাংলায়, যে ইফিউশন কি জিনিস, নিউমোথোরাক্স কি জিনিস, হাইড্রোনিউমোথোরাক্স কি জিনিস, একজন অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, মাসকুলোস্কেলেটাল কজ কি কি আছে? মাসকুলোস্কেলেটাল মানে কি? মাসল আর স্কেলেটন মানে গোস্ত এবং হাড্ডি। হ্যাঁ, আমরা যদি চেস্ট পেনের কজ বলতেছি, তাহলে এখানে যে মাসল এবং বোনস আছে সেটা চিন্তা করবো, মানে পাঁজরগুলো এবং যে মাসল গুলো আছে এতটুকু চিন্তা করবো। ঠিক আছে, তাহলে এখানে কি কি হতে পারে? আমরা প্রথমে বললাম যে অ্যাক্সিডেন্টের কারণে রিবস, পাঁজরগুলো ভেঙে যেতে পারে, রিবস ফ্র্যাকচার হতে পারে, তখনও বুকে ব্যথা হতে পারে, তাই না? এখানে যে মাসল গুলো আছে সেখানে ইনজুরি হলো, আঘাত পেলো, বুকে ব্যথা হবে। মাসল ইনজুরি। আমরা বললাম যে অন্য কোথাও ক্যান্সার হয়েছে, সেটা মেটাস্টেসিস হয়ে এখানে রিবস এর মধ্যে, পাঁজরের মধ্যে চলে আসলো, মেটাস্টেসিস টু রিবস। টু রিবস, RIBS, রিবস। ঠিক আছে, এই কটা লিখলে এনাফ। কেউ যদি লিখতে চান অস্টিওমাইলাইটিস, 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 অস্টিওমাইলাইটিস। মাল্টিপল মাইলোমা একটা ডিজিজ আছে, লিখতে পারলে লেখেন, নাহলে দরকার নেই, আমি লিখে দিচ্ছি দায়িত্ববোধ থেকে, আপনার না তুললেও সমস্যা নাই। মাল্টিপল মাইলোমা, কিন্তু রোগটা খারাপ, বয়স্কদের হয়। ঠিক আছে, খুব খারাপ একটা রোগ, এবং আউটপুট ভালো না, সাধারণত ভালো চিকিৎসা হয় না এগুলো। এটা কি রিবস হ্যাঁ, ফ্র্যাকচার, হ্যাঁ, প্রথমটা হচ্ছে রিবস ফ্র্যাকচার, মানে ওই যে বুকের পাঁজরগুলো ভেঙে যাওয়া। মাসকুলার ইনজুরি, হ্যাঁ, মাসল ইনজুরি, মেটাস্টেসিস টু রিবস, রিবস, অস্টিওমাইলাইটিস,
অস্টিওমাইলাইটিস লেখাটা বোঝা যাচ্ছে না না? অস্টিওমাইলাইটিস MYLITIS অস্টিওমাইলাইটিস MYE হবে কিনা একটা অস্টিওমাইলাইটিস একটু কষ্ট করে বানানটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে মাল্টিপল মাইলোমা। এবার আছেন যে ব্রেইনের কোনো কারণে আবার বুকে ব্যথা হতে পারে। হ্যাঁ হতে পারে। এটা হলো পোস্ট হারপেটিক নিউরালজিয়া। মাল্টিপল স্যার মাইলোমা MYELOMA মাইলোমা। ঠিক আছে। নিউরোলজিক্যাল কিছু কজ আছে বুকে ব্যথার। নিউরোলজিক্যালের মধ্যে একটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া। হারপেটিক নিউরালজিয়া। হারপিস ভাইরাসের নাম শুনেছেন? অনেকে দেখবেন যে ঠোঁটের আশেপাশে অনেকগুলো গুটি গুটি, হ্যাঁ, পানি পানি দানা দানা হয়। হারপিস ভাইরাস ইনফেকশনের জন্য হয়। ঠিক আছে। তো এটা যখন চেস্টে হবে আশেপাশে ইনফেকশনটা, চিকিৎসা করলো, মলম দিল, অ্যান্টিভাইরাল ড্রাগ দিল, ভালো হয়ে গেল, কিন্তু ভালো হওয়ার কিছুদিন পরে গিয়ে এখানে সিভিয়ার ব্যথা হতে পারে। এগুলো পোস্ট হারপেটিক নিউরালজিয়া। ঠিক আছে। কারণ যেদিক দিয়ে নার্ভ সাপ্লাইটা থাকে ওই বরাবর ইনফেকশনটা হয়, ব্যথাটাও ওই বরাবর হয়। ওই জন্য নার্ভ নিউরন ওই রিলেটেড শব্দ হচ্ছে নিউরালজিয়া। পোস্ট হারপেটিক হারপিস ভাইরাল ইনফেকশন হলো, ভালো হলো, পরে গিয়ে ব্যথাটা হয়। ঠিক আছে। এটা বুকে ব্যথা হতে পারে, নিউরোলজিক্যাল কজ। ঠিক আছে। এছাড়াও মানুষের টেনশনের কারণে বুকে ব্যথা পারে, খুব আনন্দে অতিশয় যে ইমোশনও ব্যথা হতে পারে। ঠিক আছে। অ্যাংজাইটি ইমোশন, এগুলো লিখে বলেন অ্যাংজাইটি ইমোশন। হ্যাঁ, অ্যাংজাইটি ইমোশন, এগুলো লাস্টে লেখেন। হ্যাঁ, টেনশনে মাথা ব্যথা শুনেছেন, বুকে ব্যথা খুব কমই শুনে থাকেন। ঠিক আছে। এগুলো কজ। এরপরে আর একটু কষ্ট করে আপনার যেটা শুনতে হবে যে ব্যথাটা, এটাকে আমরা হার্টের ব্যথা চিন্তা করব নাকি অন্য হার্ট বাদে অন্যগুলো। ঠিক আছে। এটা একটু বোঝার বিষয়। ব্যথাটা যদি বুকের মাঝখানে হয়, ঠিক আছে, বুকের একেবারে মাঝখানে, এটাকে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন বলতেছি। ঠিক আছে। তখন আমরা হার্টের দিকে চিন্তা করব। যদিও হার্ট মাঝখানে না, একটু বাম দিকে, কিন্তু ব্যথাটা যদি বুকের মাঝখানে হয় তা আমরা সেন্ট্রাল চেস্ট পেইন বলি। হ্যাঁ, হার্টের ব্যথা সন্দেহ করতে পারি। হার্ট ছাড়াও যে অ্যাওর্টা আছে, মানে রক্তের যে মহাধমনী আমরা যেটা বলি, সেটার সমস্যা হতে পারে। এই বরাবর যে খাদ্যনালী আছে, ইসোফেগাস, এটা তো মিড লাইনে মাঝখানে। হ্যাঁ, তো ওখানে কোনো কি বলে এটাকে ইসোফেগাইটিস, ওখানে ইনফ্লামেশন হলে, হ্যাঁ, স্টোমাক আলসার বলি না আমরা, গ্যাস্ট্রিক আলসার, সেখান থেকে রিফ্লাক্স হয়ে ডেগুরটা উপরে উঠতে উঠতে দেখা যায় যে ইসোফেগাস, গলা যেটা, সেটার দেয়ালটাকে পুড়িয়ে ফেলতেছে, জ্বালিয়ে ফেলতেছে, তো একটা ব্যথা হতে পারে, ইসোফেগাইটিস। হ্যাঁ, তো এগুলো কিন্তু সেন্ট্রাল চেস্ট পেনের কজ। এগুলো সব সেন্ট্রালি, মানে মাঝখানে। হার্টের পেন এখানে হতে পারে, যদিও হার্ট বাম দিকে। এটা সেন্ট্রাল চেস্ট পেনের একটা কজ। কার্ডিয়াক কজ হতে পারে, ইসোফেগাইটিস হতে পারে, অ্যাওর্টা যেটা মানে মহাধমনী যেটা বলতেছি আমরা, ছিঁড়ে যেতে পারে, ফুলে যেতে পারে। হ্যাঁ, অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক অ্যানিউরিজম বলে, শব্দগুলো আমি লিখে নেই এগুলো। ঠিক আছে। এগুলো সেন্ট্রাল চেস্ট পেন ধারণা করব। তাহলে সেন্ট্রাল চেস্ট পেনের কজ বললে এগুলো বলতে হবে। ঠিক আছে। আর এছাড়া অন্যগুলা যদি অন্য পাশে হয় তাহলে ওই যে লাংসের কজ, মাসকুলোস্কেলেটাল কজ, এগুলো চিন্তা করবো। ঠিক আছে। তো এটা একটু ইয়ে করেন, সেন্ট্রাল চেস্ট পেইন আর পেরিফেরাল চেস্ট পেইনের বৈশিষ্ট্যগুলো কিরকম, মানে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমরা সেন্ট্রাল চেস্ট পেইন চিন্তা করব, আর কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমরা মাসকুলোস্কেলেটাল চিন্তা করব। এটা বলেই শেষ। ঠিক আছে। ওই কাফ আছে, তো কাফও তো একটু আলোচনা না করলেই নয়। আরেকটা আছে তো, ডিস্টোপিয়া, ওটা বাদ দেন। পেরিফেরাল চেস্ট পেইন, দাঁত ভাঙার দরকার নেই, সহজ জিনিসে থাকি। সেন্ট্রাল চেস্ট পেইন সাধারণত বুকের মাঝখানে হবে। হ্যাঁ, আচ্ছা সরি, সেন্ট্রাল না, এটা সেন্ট্রাল আর পেরিফেরাল কজ তো বললাম না, যে হার্টের এবং ওই যে অন্যগুলো হচ্ছে লাংস,
মাস্কুলোস্কেলেটাল, এটা হচ্ছে যে কার্ডিয়াক চেস্ট পেইন নাকি নন কার্ডিয়াক চেস্ট পেইন। হ্যাঁ, হার্টের সমস্যা হলে ব্যথাটা কিরকম হবে, হার্ট ভিন্ন অন্য কোনো কারণ হলে কিরকম হবে, নন কার্ডিয়াক। হ্যাঁ, কার্ডিয়াক চেস্ট পেইনটা শান্ত হবে যে এটা লোকেশন কি হবে দেখেন, এটাকে ট্রেটস লিখতেছি, ট্রেটস মানে বৈশিষ্ট্যগুলো, আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, লোকেশন অথবা সাইটস, কোথায়, হ্যাঁ কোন সাইডে হবে, সেন্ট্রাল বুকের মাঝখানে, এটা সেন্ট্রাল, এটা হবে পেরিফেরাল মানে বুকের মাঝখানে না, প্রান্তে, সাইডে, দুই সাইডে। হ্যাঁ, ঠিক আছে। নেচার, ব্যথার নেচারটা কিরকম হবে, এটা হবে যে সিভিয়ার পেইন, খুব বেশি ব্যথা, অসহ্য। হ্যাঁ, মানে একটা লোকের, একটা হাতির পা যদি একটা লোকের বুকের মধ্যে রাখা হয় কিরকম হতে পারে চিন্তা করেন। তো হার্ট অ্যাটাকে মাইক্রো ইনফেকশনের ব্যথাগুলো, এনজাইনের ব্যথাগুলো ওইরকম হয়। হ্যাঁ, স্কুইজিং, থ্রেঞ্চিং, কিছু শব্দ আছে, এগুলো তার কষ্ট হবে বোঝা, ওটা একটু মনে রাখেন সিভিয়ারিটি বোঝার জন্য। ঠিক আছে, মনে হচ্ছে কি একটা চেপে ধরে রাখছে, এমন হাতির একটা বিশাল পা তার বুকের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এটা হয় সেন্ট্রাল চেস্ট পেইন। টাইটনেস, হ্যাঁ চকিং, মনে হচ্ছে মারা যাবে, বুকটা এত বেশি টাইট হয়ে থাকে, মানে বিশাল একটা প্রেসার যদি বুকে দেওয়া হয়। হ্যাঁ, তো টাইটনেস, হ্যাঁ আটকে আসতেছে, চকিং, মনে হচ্ছে সে মারা যাবে। হ্যাঁ, টাইটনেস এরকম লাগে তার কাছে। ঠিক আছে, মানে এইগুলো কি কার্ডিয়াক চেস্ট পেইন, নন কার্ডিয়াক চেস্ট পেইন, এখন যে নিচেগুলো লিখতেছি সেগুলো কি? এগুলো হচ্ছে কার্ডিয়াক এটা চেস্ট পেইনের কি কি বৈশিষ্ট্য হতে পারে, মানে কি কি লক্ষণ আচ্ছা, থাকতে পারে। পার্থক্যগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো পার্থক্যগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো সাধারণত কার্ডিয়াক চেস্ট পেইন হলে হয়, আর ওইগুলো যেগুলো বলবো ওগুলো মানে হার্ট বা নন নন কার্ডিয়াক কার্ডিয়াক। অন্যান্য কারণে ওই ধরনের বৈশিষ্ট্য পাবো। ঠিক আছে, এই আর কি। আর এটার পেইনটা হবে শার্প, একদম শার্প, স্টেবিং, মানে ছুরি দিয়ে আঘাত করলে যেরকম লাগে সেরকম হবে, শার্প স্টেবিং, ছুরির মাথা দিয়ে, হ্যাঁ খোঁচা দিলে, গুতা দিলে, এটা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন হবে। ঠিক আছে, এবং কার্ডিয়াক চেস্ট পেইনটা রেডিয়েশন মানে কোথায় কোথায়, একটা তো হার্ট থেকে শুরু হলো, বুকের মাঝখানে হচ্ছে, এখান থেকে ব্যথাটার কোন দিকে ছড়াতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের বাহুতে ছড়াতে পারে, কাঁধে ছড়াতে পারে, ঘাড়ে ছড়াতে পারে। ঠিক আছে, মানে চোয়াল, যেটা মুখের চোয়াল, আবার ঘাড় মানে নেক, কাঁধ মানে শোল্ডার, হ্যাঁ বাহু মানে আর্ম। এই আমার দিকে তাকান তাহলে, এক কথা ছিল বুকের মাঝখানে ব্যথা, এখান থেকে চলে গেল গলাতে, ঘাড়ে, এবারে বাহুতে, হ্যাঁ কারো কারো চোয়ালে এবং দাঁতে চলে যেতে পারে। বুকে ব্যথা একটু একটু, দাঁতে বেশি ব্যথা, গেল দাঁতের ডাক্তার কাছে, দাঁত ফেলে দিল, ওইদিকে হার্ট অ্যাটাকে কিন্তু মারা গেল এতক্ষণে। ঠিক আছে, এরকমও হতে পারে এবং কখনো কখনো হয়। বুকে সামান্য ব্যথা, হার্ট অ্যাটাকে যেরকম বেশি ব্যথা হওয়ার কথা অত বেশি ফিল করতেছে না, তার বুকের ব্যথা গেছে, দাঁতের ব্যথাটা বেশি সমস্যা মনে হচ্ছে। তো বুকে যে ব্যথা এটা আর বলতেছে না, দাঁতে ব্যথা বলতেছে, তো দাঁত ফেলে দিছে, এদিকে হার্ট অ্যাটাকে মারা গেছে, এরকম হতে পারে। ঠিক আছে, আর একদম মনে করেন নন আমি কার্ডিয়াক চেস্ট পেইন হলে, নন কার্ডিয়াক চেস্ট পেইনটা কোথায় ছড়াবে, এটা বলতেছে যে সাধারণত রেডিয়েশন হয় না। ঠিক আছে, সাধারণত রেডিয়েশন হয় না, তেমন একটা রেডিয়েশন হয় না, লোকালাইজড পেইন বলে এটাকে, লোকালাইজড মানে এটা তো ছড়াতে পারে তো। হ্যাঁ জি শুনতেছি, দাঁড়ান। আর এটা লোকালাইজ সাধারণত মানে যেখানে ব্যথাটা ওখানেই সীমাবদ্ধ থাকে। কি বলতে যাচ্ছেন বলেন। আচ্ছা স্যার, আমি মনে করেন আমি ডাক্তারের কাছে গেলাম দাঁতের ব্যথা নিয়ে, তো ডাক্তার কি আমাকে আগে জিজ্ঞেস করবে তোমার কি ওখানে কার্ডিয়ালে আগে কোনো ব্যথা হয়েছিল এরকম? মানে এই ব্যথাটা সাধারণত এরকম বেশি হয়ে থাকে যে আপনার মুখ দিয়ে বের হওয়ার কথা যে স্যার আমার বুকেও বেশি ব্যথা, দাঁতেও বেশি ব্যথা। ঠিক আছে, এরকমই হওয়ার কথা। মনে করেন আমার দাঁত বুকে ব্যথা তো অনেকদিন মানে ছিল, আমি যে ওখান থেকে মনে করেন উদাহরণটা দিলাম শিফট। যে বুকে ব্যথার তুলনায় দাঁতে বেশি ব্যথা, এটা খুবই রেয়ার, সাধারণত এমন হয় না, কারো কারো হতে পারে। মানে এটা জাস্ট বললাম এই জন্য, এই কথা বলতে কেন আসলো যে এই বুকের ব্যথাটা কোথায় কোথায় ছড়াতে পারে, ঘাড়ে, বাহুতে, কাঁধে, জতে, চোয়ালে, দাঁতে, এদিকে যেতে পারে।
সেটা মানে মনে থাকে, এই প্রেক্ষিতে বললাম আর কি। মানে দাঁতেও এই ব্যথা যেতে পারে, ঠিক আছে। আর দাঁতের ডাক্তার দাঁতে ব্যথা হয়েছে জিজ্ঞেস করতে পারে শরীরে আর কত ব্যথা আছে কিনা, জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, সময় চলে যাচ্ছে, আমরা একটু আগাই। হ্যাঁ, আপনাদের তো ধৈর্য ধরে রাখা কষ্ট হচ্ছে। হ্যাঁ, বিরক্ত লাগতেছে না তো? জি লাগতেছে না? বিরক্তি লাগতেছে স্যার। লাগা উচিত, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। এগুলো ঠিক নতুন আছে। পড়া তো স্যার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা ওই মানে কি করলে বাড়ে, হ্যাঁ, এটাকে অ্যাগ্রাভেটিং আর রিলিভিং ফ্যাক্টর বলে। মানে কি কাজ করলে ব্যথাটা বেড়ে যায়, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। আর একটা যে রিলিভিং ফ্যাক্টর, কি করলে ব্যথাটা কমে যায়। হ্যাঁ, রিলিভিং, রিলিভিং বানান কি গো, রিলিভিং ফ্যাক্টর, ঠিক আছে। তো যদি কার্ডিয়াক চেস্ট পেইন, যেটা রোগী নড়াচড়া করলে, হাঁটাহাঁটি ব্যায়াম করলে বেড়ে যাবে, এক্সারশন, ইমোশন, খুব বেশি হাসি কান্না কষ্ট, তার বুকের ব্যথাটা বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি রেস্টে থাকে, রিলিভ হবে, কমে যাবে, আরাম পাবে। যদি নাইট্রেট ড্রাগ নেই, কমে যাবে। কিন্তু নন কার্ডিয়াক যেটা, এটা সাধারণত এক্সারশনে ইমোশনে বাড়ে না, রেস্ট নিলেও কমে না, আর নাইট্রেট নিলেও তেমন একটা কমে না, বা কমলো সামান্য। লিখবো ওইদিকে নাকি বুঝে ফেলবেন, লিখে ফেলতে পারবেন? নন কার্ডিয়াক রেস্টেও তেমন একটা কমে না, আবার ওই নাইট্রেট নিলেও তেমন একটা কমে না, কারণ সমস্যা তো তোর হার্টে না, অন্য জায়গায়, ঠিক আছে। হার্টে না, হার্টেটা হলে রেস্ট নিলে কমে, নাইট্রেট নিলে কমে, ঠিক আছে। কিন্তু হার্টে না হয় অন্য জায়গায় কোথায় হতে পারে, মাসকুলোস্কেলেটাল হতে পারে, লাংসে হতে পারে, ডিপসে হতে পারে, মাসল ইনজুরি হতে পারে। যদি লাংসে হয়ে থাকে, তাহলে তো যখন রেসপিরেশন নিব, শ্বাস প্রশ্বাস নিব, তখন ব্যথাটা বাড়তে পারে, ঠিক আছে। তাহলে কি রেসপিরেশনের সাথে বাড়তে পারে, ঠিক আছে, রেসপিরেশনে বাড়তে পারে। আর রিলিভিং ফ্যাক্টরের মধ্যে ওর রেস্ট নিলেও তেমন একটা কমবে না, নাইট্রেট নিলে সামান্য একটু কমতে পারে, ঠিক আছে। নাইট্রেট নিলে কিছুটা কমতে পারে। এভাবেই লিখে রাখেন যে রেস্ট নিলেও কমবে না, নাইট্রেট নিলে কমতেও পারে কিছুটা, আবার নাও পারে, ঠিক। এভাবেই লেখেন, আপনাদের সহজ হবে, ঠিক আছে। কিন্তু ওই যদি নন কার্ডিয়াক কজ অনেকগুলো হতে পারে, যদি লাংসের হয়, তাহলে শ্বাস প্রশ্বাসের সাথে তার ব্যথাটা বাড়বে, ঠিক আছে। ব্যথাটা বাড়বে কিসের সাথে, রেসপিরেশনের সাথে। আপনাদের মতো করে লিখে রাখেন। ও আল্লাহ, এই হচ্ছে মোটামুটি। যদি জিজ্ঞেস করা কি কিভাবে বুঝবেন যেটা কার্ডিয়াক চেস্ট পেইন, তাহলে এই ক্রাইটেরিয়া গুলো বলে দিবেন, যে এটা সেন্ট্রাল হবে, খুব বেশি পরিমাণে হবে, হ্যাঁ, মানে টাইটনেস, বুকটা চেপে ধরছে মানে এরকম লাগবে, হ্যাঁ, এক্সারশন মানে মুভমেন্ট করলে বাড়বে, ইমোশনে বাড়বে, কিন্তু রেস্টে থাকলে কমে যাবে, নাইট্রেট ড্রাগ দিলে কমে যাবে। আর যদি নন কার্ডিয়াক হয়, তাহলে তার ওরকম রেডিয়েশন হবে না, জতে আর্মে, হ্যাঁ, ছড়াবে না তেমন একটা, এক্সারশনের সাথে সমস্যা হয় না, তবে লাংসের হলে রেসপিরেশনের সাথে সমস্যা হবে, রেস্টে থাকলে তেমন একটু কমবে না, ঠিক আছে। আমি হাঁপিয়ে গেছি ভাই। স্যার কফে চলে যান। কফে চলে যাবো? কফ মানে কি, কাশি, তাই তো? কি কি কারণে হতে পারে? হ্যাঁ বলেন, কি বলবেন? কন্ডিশন হয়। কাফ 2 ধরনের, অ্যাকিউট কাফ, ক্রনিক কাফ, ঠিক আছে। অ্যাকিউট কাফ, ক্রনিক কাফ, এটা না লিখি, আমি মুখে বলতেছি, কষ্ট করে যতটুকু পারেন লেখেন, ঠিক আছে। কাফটা কি, আমাদের যে নরমাল যে ফিজিওলজিক্যাল রিফ্লেক্স মেকানিজম আছে, হ্যাঁ, গলার মধ্যে বা শ্বাস নিতে হঠাৎ করে একটা ময়লা আবর্জনা কিছু ঢুকতে গেল, কাশির মাধ্যমে সেটা বের হয়ে বের করে দেওয়া হয়, ঠিক আছে। এটা যে মানে স্বাভাবিকভাবে কাশিটা হচ্ছে ভালো একটা প্রক্রিয়া, মানে আমাদের জন্য ভালো, মানে প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, বের করে দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু যখন প্যাথোলজি হয়, সমস্যা দেখা যায়, অনেকদিন ধরে আছে, ঠিক আছে না, তখন সেটা খারাপের দিকে যায়, তখন সেটা রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায়, ঠিক আছে। তো কিছু আছে অ্যাকিউট, অল্প কয়েকদিনের, হ্যাঁ, 1-2 সপ্তাহ 3 সপ্তাহ, আর কিছু ক্রনিক, এর চেয়েও বেশি সময় ধরে আছে। কাফ কখন হতে পারে? অ্যাজমা, যাদের হাঁপানি রোগ থাকে তাদের হতে পারে। ওরা কাশি, যাদের, সরি কাশি বলতে সিওপিডি বলতেছি আর কি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ,
সিওপিডি শব্দটা লিখে রাখেন। সি মানে ক্রনিক, ও মানে অবস্ট্রাকটিভ, পি মানে পালমোনারি, ডি মানে ডিজিজ। তাদের হতে পারে অনেক সময় সর্দি কাশি হয়ে ওই যে তরল সিক্রেশন যেটা দেখেন নাকের পিছনে দিকে গলার দিকে যেতে নেয়, পোস্ট ন্যাসাল ড্রিপ বলি, তখন গলা খুশখুশে ব্যথা হতে পারে। ঠিক আছে, অ্যাকিউট কাফ বলা হয় 3 সপ্তাহের কম হলে অ্যাকিউট কাফ, হ্যাঁ, আর 3 সপ্তাহের বেশি হলে ক্রনিক কাফ বলা হয়। ঠিক আছে, অ্যাকিউট কাফের কজগুলোর মধ্যে এগুলো হতে পারে যে আগে থেকে হাঁপানি ছিল, অ্যাজমা ছোটকাল থেকে, হঠাৎ করে কারণটা বেড়ে গেল কোনো কারণে অ্যাজমাটা, সেগুলো অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা। আগে থেকে সিওপিডি ছিল, হঠাৎ করে কোনো কারণে বেড়ে গেল, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। কথাটা বুঝতেছেন না? লিখতে হবে। আচ্ছা, যেগুলো বুঝতেছেন এগুলো লেখেন, আমি একটু বসি, বাকিগুলো আমি তুলে দেবো। ঠিক আছে, অ্যাকিউট কাফের কজ লেখেন প্রথমে। অ্যাকিউট কাফের কজ এক পাশে লেখেন অ্যাকিউট কাফ, আর এক পাশে লেখেন ক্রনিক কাফ। দুইটার মধ্যে মোটামুটি কমন আছে, তো এই জন্য পাশাপাশি লেখেন। খাতার এক পাশে লেখেন অ্যাকিউট কাফ, আর এক পাশে লেখেন ক্রনিক কাফের কজ। অ্যাকিউট কাফের কজের মধ্যে লিখতে 3 হবে সপ্তাহের কম এটা হচ্ছে অ্যাকিউট। 3 সপ্তাহের কম হলে অ্যাকিউট কাফ, 3 সপ্তাহের বেশি হলে ক্রনিক কাফ। অ্যাকিউট কাফের কজের মধ্যে আছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, অ্যাসপিরেশন টু লাংস, কোনো ফরেন পার্টিকেল জীবাণু শ্বাস নালীতে ঢুকে গেল, ফরেন বডি ইন রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলো আর কি। কথা বলতে ভালো লাগছে না। এটা আলোচনা করে শেষ। ঠিক আছে, কারণগুলো লেখেন। হ্যাঁ, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটার মধ্যে করেক্টটা লেখা যায়। কেউ যদি নাও, আমি লিখে দেবো, কেউ যদি নাও লেখেন বা মনে রাখেন, অন্তত এটা হেডলাইনটা মনে রাখতে হবে, অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, মানে হার্টের বাম পাশ হঠাৎ করে ফেল করলো, ঠিকমতো কাজ করতেছে না। হাইপারটেনশন রোগী যাদের হতে পারে ভেন্ট্রিকুলার ফেলিওর। ঠিক আছে, অ্যাকিউট এক্সাজারবেশন, দেখা যাচ্ছে কি চেয়ারের কারণে দেখা যাচ্ছে না, অফ অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি। এটা 2 লাইনে লিখতে পারেন। এই কথা যদি কমন, আমি 1 লাইনে শেষ করে দিলাম। হ্যাঁ, তাহলে একটা পয়েন্ট বেড়ে যাবে, নাম্বারও বেশি পাবেন। অ্যাকিউট এক্সাজারবেশন মানে হঠাৎ করে বেড়ে গেল কি অ্যাজমা, আগে থেকেই তো ছিল, মানে এখন হঠাৎ করে খারাপ হয়ে গেল, এটাকে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা। আর একটা হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, আগে থেকেই সিওপিডি ছিল, হঠাৎ করে বেড়ে গেল ঠান্ডার কারণে বা ইনফেকশনের কারণে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি বলতেছে। আর অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা তো কমন শব্দ, রেসপিরেটরি ট্র্যাক্ট, নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত পুরোটা তো রেসপিরেটরি ট্র্যাক্ট। যদি ল্যারিংসে হয় ল্যারিনজাইটিস, যদি ট্রাকিয়াতে হয় ট্রাকিয়াইটিস, লিখতে বলা হলো না নাই, ব্রঙ্কাস হলে ব্রঙ্কাইটিস। ঠিক আছে, লেখলে একটু লেখার কোয়ালিটি ভালো হবে, নাম্বারটা বেশি দিতে ইচ্ছা করবে, এই আর কি। আরো আছে, আমি কমন গুলো বললাম। ক্রনিক কাফ আপনারা লিখবেন। ঠিক আছে, এই যে দুটো শেষে আছে ওগুলো লিখে দিবেন, যে ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি, অনেকদিন ধরে অ্যাজমা, শেষ 2 মিনিট, ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি। অ্যাকিউটের কজটা এখানে লিখবেন, মানে আগে থেকেই তো ছিল, হঠাৎ করে বেড়ে গেলে অ্যাকিউট, আর বেড়ে যায় না কিন্তু অনেকদিন ধরে আছে স্বাভাবিক অল্প অল্প করে, ওটা ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি। এই পাশে লেখেন ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি। ঠিক আছে, পালমোনারি টিউবারকুলোসিস, আমার লাংসের টিউবারকুলোসিস বললাম না, এটা কারণে ক্রনিক কাফ হতে পারে। হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস হচ্ছে ক্রনিক। কি স্যার কি লেখছেন? লার
কোথায় কোথায় কোথায়? অ্যাকিউট রেসপিরেটরি আচ্ছা, ইনফেকশনের মধ্যে লার্জ সি, ল্যারিনজাইটিস, ট্রাকিয়াইটিস, ব্রঙ্কাইটিস, ল্যারিংস থেকে লেরিন, ল্যারিনজাইটিস, ল্যারিংস থেকে ল্যারিনজাইটিস, আর ওয়াই, ব্রঙ্কাইটিস, ট্রাকিয়াইটিস। ট্রেনকাইটিস। শেষ শেষ এর লেখা হলে ওখানে লেখেন যে অ্যাজমা সিওপিডি, এগুলো লেখেন অ্যাজমা সিওপিডি, পালমোনারি টিউবারকুলোসিস, এই তিনটা আগে লেখেন। হ্যাঁ, লাং ক্যান্সার হতে পারে, ক্রনিক ল্যারিনজাইটিস হতে পারে, এগুলোই। আর এই আলোচনা এতটুকুই। হ্যাঁ, এতটুকু বলতে আর বলার ধৈর্য নাই, সময়ও নাই। ঠিক আছে, সংক্ষিপ্ত কোশ্চেন থাকলে কেউ করতে পারেন অথবা পরের জন্য করতে পারেন। ক্রনিক কাফের মধ্যে এক নাম্বার যেগুলো লিখলাম অ্যাকিউট রেসপিরেটরি, অ্যাকিউট কাফের মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি, আর ক্রনিক কাটের মধ্যে এক নাম্বার কি? এখানে লেখেন যে পালমোনারি টিউবারকুলোসিস, অ্যাজমা, সিওপিডি, এই দুটো শব্দ লিখবেন, অ্যাজমা, সিওপিডি আর পালমোনারি টিউবারকুলোসিস, যে আমরা আগের ক্লাসে আলোচনা করলাম না, পালমোনারি টিউবারকুলোসিস, এগুলো লেখেন। ঠিক আছে, এখানে যে ল্যারিনজাইটিস লিখেছেন আপনি, হ্যাঁ, ওখানে ক্রনিক ল্যারিনজাইটিস লিখতে পারেন। হ্যাঁ, এগুলো মোটামুটি বলতে পারলে হবে ইনশাআল্লাহ। সিইউপিডি মানে কি? হ্যাঁ, সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বললাম তো। ক্রনিক স্যার বুঝেছেন? ক্রনিক জি অবস্ট্রাকটিভ, হ্যাঁ, পালমোনারি ডিজিজ, পুরোটা লিখলাম না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এতটুকু লিখেছেন সবাই? লিখলে হলো, শেষ। ওকে, সবাইকে ধন্যবাদ, কষ্ট করে শুনলেন এতক্ষণ বকবকানি। হ্যাঁ, আমার কি করার বলেন, আপনাদের পরীক্ষায় আসলে লিখতে হবে তো। ঠিক আছে, সবাই একটু ডেইলি, যদি আপনারা কর্মব্যস্ত মানুষ, ডেইলি যদি 15-20 মিনিট একটু চোখ বোলান, তাহলে পরীক্ষার আগে কষ্ট হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, একটু নিজে লেখার চেষ্টা করলেন, বা যেগুলো আমি মুখে আলোচনা করলাম সবগুলো তো বাংলা শব্দ লেখা সম্ভব না, কিছু আলোচনা করলাম না, ইফিউশন কি, নিউমোথোরাক্স কি, এগুলো একটু আবার রিকল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাইলে ভাইবার জন্য সহজ হবে। ভাইবা হয় না আপনাদের? তখন এগুলো বললে তো অনেক খুশি হয়ে যাবে এক্সামিনার। হ্যাঁ, ঠিক আছে, আর প্রশ্ন করবেন কি? শেষ করে দেয়। হ্যাঁ, 9টা বেজে গেছে। 2-1 মিনিট সময় কেউ করতে পারেন? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে, জাযাকাল্লাহ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, স্বাস্থ্য সচেতন থাকেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমাদের আসসালাম। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। একটু অফ করে দেন তো। ঠিক আছে ঠিক আছে।